ওকে, আমরা লাইভ। নমস্কার সকলকে। আজকে শুভ সন্ধ্যা। আজকে আমরা জিরো ওয়েস্ট ফুড আর্টের ফিফথ অ্যান্ড ফাইনাল এপিসোডে কথা বলতে শুরু করব জুয়েলের সঙ্গে, তারপর সুমনা, তারপরে লিপি, পল ও মেহবুবের সঙ্গে। তো জিরো ওয়েস্ট ফুড আর্ট নিয়ে আমরা অনেক দীর্ঘ আলোচনা করব এই মাসটা ধরে। আমরা আলোচনা করলাম যে আর্টিস্টরা কি করে একটা নতুন পদ্ধতির প্লান্টেশনে কিভাবে আহ, নিজেদের হাত বাড়িয়ে দিয়েছে এবং বিভিন্ন জায়গায় বাংলাদেশে তারা কাজ করছে, আর্টিস্ট ফ্রম বাংলাদেশ। তো আজকে আমরা জুয়েল, রব, যে ঢাকায় থাকে, জুয়েল একটা স্কুলের বাচ্চাদের সঙ্গে কাজ করছে। তো জুয়েল, আমি জুয়েলের কাছে যাবো এবার। জুয়েল, তুমি কি করছো? শুভ সন্ধ্যা। জুয়েল, তুমি আটকে গেলে। হ্যালো। হ্যাঁ জুয়েল, বলো। হ্যাঁ, আমি বলছিলাম আমি কাজ করছিলাম একটা প্রজেক্ট নিয়ে, যে প্রজেক্টটা মূলত আসলে স্কুলের বাচ্চাদের সাথে যে টোটাল প্ল্যান্টেশন বা গার্ডেনিং এর যে প্রজেক্ট বা ফুড গ্রোয়িং প্রসেস, এইটা ওদের সাথে কিভাবে ইনকর্পোরেট করা যায়, ওদের সাথে কিভাবে শেয়ার করা যায়, সেইটা ছিল আর কি মূল আইডিয়াটা। আর ওইটা থেকেই আসলে আমি এই টোটাল প্রজেক্টের সাথে কিভাবে আইডিয়া জেনারেট করে সেটাকে একটা ফাইনাল প্রসিডিউরে পৌঁছানো যায়, সেটাই আর কি এখনো পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি। আচ্ছা, তো তুমি তুমি ঢাকায় থাকো এবং তুমি একটি স্কুলের সঙ্গে যুক্ত আছো, বা তোমাদেরই স্কুল আছে, তোমার বাড়িতেই ওদের স্কুলটা। জি তো হ্যাঁ। তো বলো, তুমি একটু আমাকে একটু ডেসক্রাইব করো যে নর্মালি তুমি কিভাবে, মানে এই প্রসেস আজকে থেকে অনেক দীর্ঘ বছর ধরে তুমি কাজ করছো মানে বাচ্চাদের সঙ্গে এবং প্ল্যান্টেশন নিয়ে। তো তোমার জি। প্রসেসটা তুমি বলো। আমি তোমার বলার সঙ্গে সঙ্গে আমি তোমার স্ক্রিনটা আমি শেয়ার করবো স্ক্রিনটা। তো তুমি বলতে থাকো তোমার এক্সপিরিয়েন্সটা নিয়ে। আচ্ছা, ওকে। আমাদের পারিবারিক একটা স্কুল আছে। সেটা হচ্ছে আমার বাবা রিটায়ার করার পরে উনি ভাবলেন যে একটা স্কুলের মতন করে শুরু করবেন। তো সেই সূত্র থেকেই স্কুলটা ২০০৯ থেকে শুরু হয়। দীর্ঘ ১১ বছর ধরে স্কুলটা চলছে। আর যেহেতু আমি আর্ট প্র্যাকটিস করি, পাশাপাশি স্কুল একটা সময় দেওয়ার ব্যাপার ছিল আর্ট এডুকেশন অ্যান্ড এগুলো নিয়ে। তো ১ম দিককার আমার নিজের ব্যক্তিগত কিছু কাজের ক্ষেত্রে আমি যখন আসলে দেখতে পাই যে আসলে ফুড প্রসেস এবং ফুড পলিটিক্স একটা বড় রোল প্লে করে আসলে আমাদের সোসাইটি, ইভেন অল ওভার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তখন আমার কাছে এটা মনে হচ্ছিল যে আমি সেই টপিকসটাতে একটু বেশি ইন্টারেস্টেড ফিল করছিলাম। তো সেইটা ধরে আসলে ১ম দিকে আমার নিজের করা কিছু কাজ ছিল। ফুড ক্রাইসিস নিয়ে, মূলত ফুড ক্রাইসিস অ্যান্ড ফুড পলিটিক্স নিয়ে। তো তখন স্কুলের অন্যান্য যে ক্রিয়েটিভ প্রসেস এর ক্লাসগুলা হয়, তার পাশাপাশি আমি যে সময়টা দেয়ার ট্রাই করছিলাম কিভাবে বাচ্চাদেরকে আসলে প্ল্যান্টেশন এর সাথে পরিচয় করে করে দেয়া যায় আরকি। তো আমাদের স্কুলে উইকলি একটা ক্লাস আমরা প্রায় সময় নিতাম এবং বাচ্চারা আর্লি ইন দ্য মর্নিং ১ম এ এসে আ যেই নরমাল রেগুলার এক্সারসাইজ গুলা করে, পাশাপাশি ওরা হচ্ছে গার্ডেনিং এর সাথে ০.৫ ঘন্টা করে সময় দেওয়ার একটা ব্যাপার ওদের কারিকুলাম এর মধ্যে এড করা ছিল। তো ওইটাই আসলে একটা ভালো লাগার জায়গা ছিল যে বাচ্চারাও গাছগুলা চেনা বা গাছ কিভাবে গাছের যত্ন আত্তি করতে হয় বা ওর সাথে নিজেকে কিভাবে মার্জ করা যায় সেটার মধ্যে দিয়ে আরকি বেড়ে ওঠা। এটা আশেপাশে আমাদের স্কুল এলাকায় আরকি আরো অনেক স্কুল আছে। তো ওইখানের মধ্যেও এই জিনিসগুলা নাই বা মূলত পক্ষে আরকি এগুলো দেখা যায় না সাধারণত। তো ওইটা একটা ইন্টারেস্টিং পার্ট ছিল। তো সেই জায়গা থেকেই আরকি এই প্রজেক্টটা যখন শুরু হয়, বৃত্ত যখন টোটাল প্রজেক্টটা নিয়ে প্ল্যান করে যে আসলে জিরো ওয়েস্ট ফুড আর্ট নাম দিয়ে আমরা আসলে প্রজেক্টটা কিভাবে করব। তখন আমি ভাবছিলাম হচ্ছে আমি যেটা নিয়ে আসলে লম্বা সময় প্র্যাকটিস করছি, আমি আসলে সেটাকেই হয়তোবা আরেকটু বড় করে ভাবতে পারি। তো আ সেই সূত্র ধরেই কাজ শুরু করা। কিন্তু যেটা হয় আরকি যে স্কুল চলাকালীন সময়ে এবং এর মধ্যে করোনা চলে আসে। সো করোনার মধ্যে ওইটা একটা ক্রাইসিস হয়ে দাঁড়ায়। বাচ্চাদের সাথে আসলে কিভাবে এই জিনিসটা নিয়ে কাজ করা যেতে পারে। তো আমি ১ম দিকে চেষ্টা করি নিজের মতো করেই নিজের প্রসেসটাকে জারি রাখার জন্য। নতুন করে সিডস সংগ্রহ করা এবং টোটাল বাগান করার জন্য ছাদের উপরে, বাড়ির আশেপাশে খোলা জায়গায়, স্কুলের সামনে কয়েকটা লেয়ারে জায়গা আছে। সেসব জায়গায়
গার্ডেনিং করার একটা প্ল্যান করি। তো বাচ্চারা মাঝে মধ্যে ভিজিটে আসতো। ১ম দিকে শুরু হওয়ার পরেও আসলে প্যান্ডেমিক শুরু হওয়ার পরেও যেহেতু একদম স্কুলটা এলাকার মধ্যে, অত বেশি বাধ্যবাধকতা আসলে তখনো তৈরি হয় নাই। এলাকার লোক তখনো সেটাকে অত আমলে নেয় নাই। বাচ্চারা প্রায় সময় অ্যাজ এ প্লেগ্রাউন্ড হিসেবেও খেলতে আসতো। তো ওদের ওই প্র্যাকটিসটা জায়গা ছিল যে ওরা বিকালে একবার করে এসে গাছগুলা হয়তোবা দেখে যাচ্ছে। যেহেতু একটা লম্বা সময়ের প্র্যাকটিস। অনেক ছেলেপেলেদের হাতে বোনা অনেক গাছ আছে। ওগুলো দেখে যাওয়ার ওদের একটা প্রবণতা সবসময় ছিল। সো সেখান থেকে এটা অন প্রসেস চলতে থাকে। এরপরে একটা সিরিয়াস ইস্যু তৈরি হয় যে আসলে একদম সবকিছুই বন্ধ। পুলিশ এসে তখন আসলে মোটামুটি চেক দিত যে বাচ্চা-কাচ্চারা বেরোচ্ছে কিনা বা স্কুলের এক্টিভিটিস গুলো অন আছে কিনা, অফ আছে কিনা। তখন আমরা টোটালি একদম সবকিছু শাটডাউন করে দিতে বাধ্য হই। এবং আমরা যেটা করতাম আমরা আসলে সোশ্যাল ডিসট্যান্সটা মেইনটেইন করে এবং বাচ্চারা আসলে ওদের পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট মেইনটেইন করে এসে বা মাস্কটা নিয়ে এসে কাজ করছে কিনা সেটা আমরা এনশিওর করার ট্রাই করতাম। অ্যান্ড তুমি স্লাইড গুলো একটু আগায় যেতে পারো। ওকাদা যদি শুনতে পাও আমাকে। ইনিশিয়াল থটসটা ছিল হচ্ছে আসলে এই যে প্ল্যান্টেশন প্রসেসটা সেটাকে কন্টিনিউ করা। বাচ্চাদের সাথে সেই আইডিয়াটাকে শেয়ার করা। আর যদি পারতপক্ষে কিছু ফুড আমরা ওখান থেকে গ্রো করতে পারি সেটা একটা এক্সচেঞ্জ করার জায়গা তৈরি করা ছিল। আর এট দ্য সেম টাইম আমি যে জিনিসটা রিয়ালাইজ করতেছিলাম ওইটা বাচ্চাদের মধ্যে ওরা যেভাবে আন্ডারস্ট্যান্ডিং করতে পারে ফুড পলিটিক্স বা ফুড ক্রাইসিস এর জায়গাটা ওদেরকে বোঝানো। এবং এইটা অবশ্যই এট দ্য সেম টাইম যে মেন্টাল হেলথটাকে বুস্টিং করার একটা বড় ওয়ে ছিল। যে আসলে ঘরের মধ্যে গৃহবন্দী হয়ে থাকার পরও বাচ্চারা আরেকটা বিষয় নিয়ে ইভেন দো আমি নিজে আরেকটা বিষয় নিয়ে ব্যস্ত থাকতে পারছি, নিজেকে সময় দিতে পারছি এবং ওদেরকেও সময় দিতে পারছি। এটা একটা মেন্টাল হেলথ এর জায়গা ছিল বলব আমি। আ স্লাইড চেঞ্জ করতে আচ্ছা এনিওয়ে। হ্যাঁ, বোকাদা স্লাইড চেঞ্জ করতে পারো চাইলে। বোকাদা মিউট হয়ে আছো। হ্যাঁ, স্লাইড গুলো চেঞ্জ করে যাও হ্যাঁ, বোকাদা। হ্যাঁ, হ্যাঁ, চলো বলতে থাকো, সরি। আচ্ছা হ্যাঁ, না ওকে ইটস ওকে। এইগুলা ছিল ১ম দিককার কাজ যেগুলো হচ্ছে ২০১১ থেকে ২০১৫ অব্দি সময়ের মধ্যে করা। তুমি চেঞ্জ করে যাও স্লাইড মানে চেঞ্জ আচ্ছা, করে যেতে ওকে। পারো। ঠিক আছে। এইটা ক্র্যাক সামার ক্যাম্পের ওই সময় আসলে ফুডের যে ক্রাইসিসটা আমি পার্সোনালি দেখি যে প্রচুর পরিমাণ কেমিক্যাল অ্যান্ড ফরমালিন ইউজ করা হইতো। তো এটা ইনিশিয়াল তখন এক ধরনের ডিপিকটেশন এর জায়গা ছিল। আ এটা ২০১৫ সালে করা। মানে বেসিক্যালি এক ধরনের ইনস্টলেশন যেটা আসলে অনেকগুলা মুখ, অনেকগুলা প্লেট কিন্তু খাবারের পরিমাণ আসলে অনেক সীমিত। ওকে। আ সেই জায়গাগুলাকে দেখানোর জন্য। পরের স্লাইডে। ন্যাশনাল আর্ট এক্সিবিশনের একটা ইনস্টলেশন ছিল। সেম আইডিয়া থেকেই করা। পরের স্লাইড, পরের স্লাইড। এইটা একটা খুব ইন্টারেস্টিং এটা 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 ইন্টারেস্টিং ছিল আমার কাছে এইজন্য যে এটা আসলে ক্যাফে ম্যাঙ্গোতে করা একটা শো ছিল। যেটা ক্যাফে ম্যাঙ্গো ওই সময় ধানমন্ডির ২৭ নম্বরের ঠিক মাঝামাঝি জুরিক গ্যালারির ওই বিল্ডিং এই ছিল। তো এখানে আইডিয়াটা ছিল হচ্ছে ক্যাফে ম্যাঙ্গোতে যেহেতু আসলে অনেক ধরনের লোকজন আসে এবং ফুড গুলা মূলত পক্ষে একটুখানি এক্সপেন্সিভ রেদার দেন আদার পিপল যেগুলো আমরা রেগুলার যে ধরনের ফুড কনজিউম করি তার তুলনায় একটু এক্সপেন্সিভ ওদের প্রাইস এবং ওইখানে রীতিমতো অনেক লোক যাচ্ছে। তো আমি ওইখানে ওদের কাছ থেকে একটা পারমিশন নেই যে ওদের আসলে যে স্পেসটাতে ওরা পেস্ট্রি কেক বা এই ধরনের ফুড গুলা ডেজার্ট টাইপের ফুড গুলা ডিসপ্লেতে রাখছে। আমি তখন চাচ্ছিলাম যে ওখানে একটা টেক্সট ইনপুট দিতে এবং আমি জিজ্ঞেস করেছিলাম তারা এগ্রি হয় তখন আমরা সেটা করি। এটা জাস্ট হচ্ছে একটা থট কোনভাবে যদি মানুষের মধ্যে শেয়ার করা যায় যে আসলে আমরা যে প্রচন্ড প্রাইস দিয়ে বা খুবই ফ্যান্সি অনেক খাবার কনজিউম করার চেষ্টা করছি। এট দ্য সেম টাইম অনেকগুলা খাবার আমরা আসলে ওয়েস্টও করি। পাশাপাশি এটাও মাথায় রাখা যে প্রতি ৩.৬ সেকেন্ডে একটা করে বাচ্চা খাদ্যের অভাবে বা ক্ষুধার্ত থাকার কারণে মৃত্যুবরণ করতেছে পৃথিবীতে। তো এইটা হয়তোবা অনেক বড় ধরনের র‍্যান্ডম কোনো চেঞ্জ আনবে না। বাট তারপরে মানুষের মধ্যে এক ধরনের ছোট্ট একটা চিন্তা ঢুকায় দেওয়ার একটা চেষ্টা। নেক্সট লাইন। আর এই প্রজেক্টে যেভাবে আসি আরকি হুম। পরেরগুলা। পরের স্লাইড গুলো দেখিয়ে যেতে পারো। হ্যাঁ। জাস্ট তুমি এমনিতে দেখিয়ে যাও। সিডস গুলা কালেক্ট করা এবং এই বাগান করার ক্ষেত্রে মা আসলে খুব সাহায্য করে আমাকে। তারপর এগুলা। জাস্ট তুমি এখন র‍্যান্ডমলি ছবিগুলো দেখিয়ে যেতে আচ্ছা। পারো। এটা হচ্ছে বাড়ির দোতলার যে পার্টটা হুম। সেখানে করা ছাদ বাগানের মতো। আচ্ছা, তুমি একটা একটা কথা আমাকে বলছিলে যে তোমার কাজের একটা মেইন জায়গা হচ্ছে
ফুড পলিটিক্স, ক্রাইসিস আর ওয়েস্ট, অফকোর্স, যেটা তুমি আগেও দেখালে। তো হুম, এই বাচ্চাদের সঙ্গে যখন তুমি কথা বলছো বা কথা বলার চেষ্টা করছিলে, অফকোর্স এই লকডাউনের সময় একটা সমস্যায় তুমি ফেস করছো। তুমি একটা কথা বলেছিলে যে এখনকার বাচ্চারা মনে করে হয়তো ওই যে আমরা আর এখন চাষি নই, এরকম একটা কথা তুমি বলেছিলে, হুম, হুম, কমেন্ট করে, হুম, যে আমরা এখন আর চাষি নই, কিন্তু তুমি আবার সেই জিনিসটাই ওদের মধ্যে আবার আহ, তুলে ধরার চেষ্টা করছো ওদের একটা স্পেসে। হুম, বলো, এটা হুম। নিয়ে একটু বলো, বাচ্চাদের সঙ্গে তোমার কিরকম ইন্টারাকশন হলো এই জায়গাটা নিয়ে? এইখানে অনেকগুলো মজার মজার গল্প। আমি পরের ভিডিওটাতে কিছু জিনিস আমি বলে রেখেছি, ওটা যখন প্লে করবে দেখা যাবে। তারপরে বলে রাখি, আমি আমি মূলত আমার জন্ম যেখানে সেইখানে, এবং আমার পৈতৃক সূত্রে আমাদের অনেক চাষযোগ্য জমি ছিল, বা সেটা এখনো আছে, এবং আমি ছোটবেলা থেকে সেটা দেখে এসেছি। বর্গা চাষী দিয়ে, বা প্রথম দিকে পরিবারের অনেকেই নিজেরা চাষাবাদটা করতেন, তারা সেটার সাথে সম্পৃক্ত ছিল। পরে পরে যেটা দেখি হচ্ছে আসলে প্রচুর পরিমাণ লোক ইমিগ্রেশন মানে বাইরে চলে যায়, দেশের বাইরে চলে যাওয়া শুরু করে একেকটা পরিবার থেকে। এবং তাদের মধ্যে মূল আইডিয়াটা থাকে যে চাষাবাদ একটা খুবই নিম্নমানের কাজ। চাষী একটা গালির পর্যায়ে তারা বিশ্বাস করা শুরু করে, এবং তারা জুয়েল, তুমি আটকে গেলে। জুয়েল, তুমি বরকত, আটকে গেলে। আমাকে শোনা তোমার যাচ্ছে বরকত? এখন শুনতে শোনা পাচ্ছেন? যাচ্ছে, আবার বলো তুমি। আচ্ছা, হ্যাঁ, কিছুটা আটকে গেলে তুমি, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, আমি বলছিলাম হচ্ছে ওইসব সিন্ডিকেটের কারণে একটা প্রচ্ছন্ন ধরনের চাপ থাকে। যারা পূর্ববর্তী সময়ে এই ধরনের পেশায় ছিলেন, তারা আসলে সেইটা সুইচ করে একদমই একদম নতুনভাবে ট্রাই করলো যে কিভাবে শহুরে জীবনযাপনে চলে যাওয়া যায় বা বিদেশে চলে যাওয়া যায়। শর্ট টাইমে অনেক পরিমাণ মানি আর্ন করা যায় এবং নিজেদের অবস্থার উন্নতি। তো সেখানে কাঁচা বাড়ির জায়গায় প্রচন্ড পরিমাণ দ্রুত সময়ের মধ্যে পাকা বাড়িগুলো উঠতে শুরু করলো, এবং পাশাপাশি যারা নেইবারহুডে যারা ছিলেন তারাও বিশ্বাস করতে লাগলেন যে ঠিক আছে, এই চাষাবাদ এটা করে আসলে জীবনের উন্নতি হচ্ছে না। বরঞ্চ কি করে নিজের সন্তানটাকেও পাশের বাড়ির লোকটার মতো করে বিদেশে পাঠিয়ে দেওয়া যায়। এইটা একটা বড় ধরনের প্র্যাকটিস আমি লম্বা গত ২০ বছর যাবৎ আমার গ্রামে আমি দেখে এসেছি। এবং সেই সূত্রে এখন জমিগুলো মূলত পতিত জমি। অনাবাদি পতিত জমি, যেগুলো আসলে মাইলের পর মাইল বড়, বড় ল্যান্ড গুলা পড়ে আছে। ইভেন আমার নিজের বাড়িতেও সেই ল্যান্ড গুলা পড়ে আছে। ওগুলাকে কেউ এখন আর চাষাবাদ করে না। তারা উচ্চ মূল্যে বাইরে থেকে খাবার আমদানি করে কিনে খায় সেটা। এবং সেখানে স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রত্যেকে তারা আপাত দৃষ্টিতে অনেক সচ্ছল। তাদের প্রত্যেকের হাতে দামি, দামি ফোন, গ্যাজেট সবকিছু আছে। বিদেশ থেকে রেমিটেন্স আসছে, পয়সা আসছে। কিন্তু এই সুযোগে তারা যে নিজে শাকসবজিটা উৎপাদন করত বা শস্য উৎপাদন করত, সেখান থেকে নিজে জ্ঞানবশত বা অজ্ঞানতাবশত যেকোনো কারণে তারা সরে এসছে। তো আমি শহরের মধ্যেও দেখলাম এই প্র্যাকটিসটা খুব আছে। বাচ্চারা আসলে ১ম দিকে এটাকে দেখলাম একটা নেগেটিভ রোলে দেখতে থাকে যে চাষ করব। মাটি টাচ করার ব্যাপারটা এটা একটা নোংরা বিষয় হিসেবে ওরা ট্রিট করে, বা ফ্যামিলিও ওকে একটা সময় এভাবে হয়তোবা ট্রিট করতে শিখাইছে। যে গায়ে জামাতে মাটি লাগানো যাবে না, ধরা যাবে না। কোন শাকসবজি বা এইসব প্রসেস এ যাওয়া যাবে না। তো আমার স্কুলের ক্ষেত্রে যেটা হয় আসলে ১ম এর দিকে আরকি ওরা এইটাকে একটু আ নেগেটিভলি দেখতো। কিন্তু যখন আসলে ওরা ইন্টারেস্টিং জায়গাটা বুঝতে পারে, রিয়ালাইজ করতে পারে, তখন ওরা নিজেরাই আসলে দেখে যে আসলে হ্যাঁ, একটা বীজ বপন করার পরে যখন সেখান থেকে একটা চারা গাছের জন্ম হয়, যখন সেটার অঙ্কুরোদ্গম হয় এবং ও যখন আসলে আইডেন্টিফাই করতে পারে, এই গাছটা এখানে আমি লাগাইছিলাম, এই গাছটা আমার বন্ধু লাগাইছে। তখন ও কোন একটা কারণে ওইটার মধ্যে একটা অদ্ভুত ধরনের আনন্দ খুঁজে পায় এবং একটা টান খুঁজে পায়। যেখানে পরবর্তী সময় যখন দেখে ওই গাছটা বড় হচ্ছে, প্রতিনিয়ত সে সেটা চর্চা যত্ন আত্তি করছে, দেখাশোনা করছে এবং ফল ধরছে, তখন ওর কাছে কোন একটা অদ্ভুত প্রাপ্তি যোগ ঘটে। যেটা থেকে বলা যায় যে আসলে ও তখন নিজেকে ওইভাবে আর আগের মতো করে ডিফাইন করতে চায় না। যে এই চাষাবাদ যে প্রসেসটা, সেইটা একটা নেহায়েত ঘৃণ্য পেশা। এভাবে সে আর মানতে নারাজ তখন। তো এইটা একটা চ্যালেঞ্জিং জায়গা ছিল। বাট একটা লম্বা প্রসেস এর মধ্যে থেকে এই জিনিসটা চেঞ্জ হচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে যখন আশেপাশের একটা ক্লাসের ৮-১০ জন যখন এই প্রসেসটার সাথে জড়িত হয়, আরো কিছু বাচ্চা-কাচ্চারা উইলিংলি এটাতে পার্টিসিপেট করতে চায়। ওরাও আসে। যে আচ্ছা ঠিক আছে স্যার, আমিও করতে চাই, বা ভাই আমিও করতে চাই। তখন ওরা ছোট, ছোট করে ওরাও প্ল্যান করে যে এখন স্কুলে না, আমরা নিজেদের বাসায়ও টুকটাক করব। জুয়েল, তুমি এতে চলে গেলে মিউটে। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাওয়া যাচ্ছে আমাকে? হ্যাঁ, হ্যাঁ। বলো বলো। তো এরপর ওরা সেটা বাসায় কাজটা করা শুরু করে আরকি নিজেদের মতো করে। তো এটা মোটামুটি আমি এই লকডাউনের সময়টাতে ক্লাস 7 যেইটা, ওরা একটু বড় বয়সে এবং ওরা অনেক কিছু বোঝে। আর ওদের একটু সেলফোনের অ্যাক্সেস ও আছে বাসা থেকে।
সো ওইটার সুযোগটা পেয়েছি। ওই ক্লাস 7 এর বাচ্চাদেরকে ১৯ জন বাচ্চা আসলে আমার সাথে কন্টিনিউয়াসলি এই লম্বা সময়টাতে কাজ করেছে। সো ওরা স্কুলে এসে কাজ করতো, ওদের নিজেদের বাসাবাড়ির ছাদেও কাজ করতো, বাগানেও কাজ করতো। সেইটা থেকে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা ডেভেলপ করে আরকি গোটা সময়টাতে। হুম, এইটা এখানে কিছু স্কুলের কিছু ছবি। ওরা আসলে লকডাউনের সময়ও আসতো হুম, এবং বাগানে কাজ করতো। ২-১ জন করে। আমরা অনেক বেশি অ্যালাও করতাম না। টাইম ভাগ করে দিতাম আরকি। হুম। এই প্রসেসটা এভাবেই চলছিল। একটা ভিডিও আছে বোধহয় একটু পরে সেটা হ্যাঁ, এখানে। ভিডিওটা দেখাচ্ছি। ১ম দিককার আইডিয়া গুলো খুব একটা আসলে কাজে আসে নাই। কারণ প্যান্ডেমিক এর কারণে স্কুল লম্বা সময় থেকে রাষ্ট্রীয়ভাবে বন্ধ ছিল। সেই কারণে একটু বেগ পেতে হচ্ছিল মোটামুটি এই প্রজেক্টটার আউটকামটা নিয়ে। কারণ ১ম এ তখন বুঝে উঠতে পারছিলাম না কি করে বাচ্চাদের সাথে ইন্টারেক্ট করা যায়। তো এরপর আসলে আমরা চেষ্টা করি ওদেরকে ওদের এই প্রসেসের সাথে কন্টিনিউ রাখা। প্লাস সেটা অনলাইনে হোক, অফলাইনে হোক, ওরা মাঝে মধ্যে ভিজিট করতে আসতো আমাদের স্কুলে। আমি যেখানে কাজ করছি সেই জায়গাটায়। পাশাপাশি ওদের ওখানেও আমি একটা ভিজিট করার জন্য সময় বের করি। আসলে এর মধ্যে দিয়ে গিয়ে বিকেলে বা দুপুর বা সকাল নাগাদ এই সময়টাতে আসলে ওরা একটু ফ্রি থাকে, প্লাস আমার নিজের কিছুটা সময় থাকে হাতে। ওই সময় গিয়ে আমরা চেষ্টা করি যে এই ইন্টারাকশনটা যদি কোনোভাবে করা যায়, ওরা কিভাবে কাজগুলো করছে, কিভাবে টোটাল প্রসেসের সাথে ওরা সম্পৃক্ত হচ্ছে, সেটা একটা অন্যরকম একটা রাস্তা তৈরি করে দেয়। প্লাস আমরা পরের দিকে চেষ্টা করি অনলাইনে যুক্ত হয়ে ক্লাসগুলো নেওয়ার জন্য। সেই ক্ষেত্রে সাড়া খুব একটা বেশি না পেলেও, কারণ অনেক বাচ্চারাই আসলে অনলাইনে এখনো অভ্যস্ত হয়ে উঠে নাই ক্লাসের সাথে সাথে যাওয়ার ব্যাপার। তবুও আমরা কথা বলি, যেভাবে কিছু ছেলেপেলেদের সাথে কথা বলা যায়, কাজ করা যায়, সেটা চেষ্টা করে গেছি। তোমার নামটা বলো। অন্তর। ঠিক আছে অন্তর, থ্যাংক ইউ। ক্লাস করতে গিয়ে কিছু মজার এক্সপেরিয়েন্স আসলে আমার হয়েছে বাচ্চাদের সাথে। কারণ আহ, যখনই আমরা রিয়েল লাইফে আসলে একসাথে দেখা করতে পারছিলাম না, তখন অনলাইনে ওরা আসলে ওদের অ্যাক্টিভিটি গুলো বা ওরা টোটাল বিষয়টাকে কিভাবে পার্সোনাল করতেছে সেই গল্পগুলো আসলে শেয়ার করতাম। ইভেন ম্যাক্সিমাম ছেলেপেলেরাই আসলে অনেক বেশি মার সাথে কানেক্টেড, যে কারণে আর কি পারিবারিক ভাবেই ছাদ বাগান বা বারান্দায় বাগান করার একটা আগ্রহ ওরা আসলে খুব সহজেই পায়। আর যখন আমরা আসলে এই টোটাল ব্যাপারটাকে একসাথে ভাবলাম যে স্কুল থেকে একসাথে করি, তখন সেটার গল্প বলার কিছু জায়গা তৈরি হয়ে ওঠে। আর সেই শেয়ারিংটা আসলে টোটালটাই আমার দিক থেকে খুবই পজিটিভ। কারণ পারিবারিক যে আন্ডারস্ট্যান্ডিং, সেটার একটা ভালো বন্ডিং এর জায়গা। বাচ্চা কাচ্চার গল্প বলার মতো কিছু স্পট বা কিছু স্পেস তৈরি হচ্ছে সেখানে। আর ফুড পলিটিক্স এর কথা আগে বলছিলাম। আমি মনে প্রাণে একটা জিনিস বিশ্বাস করি যে যখনই আসলে কেউ কোনো প্রসেসের সাথে যুক্ত হয়, ওই প্রসেসটাকে আসলে খুব ভালো মতো বুঝতে পারে, তখন এর ভেতরকার অনেক ধরনের ছোটখাটো যেসব প্রবলেম, সেগুলা আপনা আপনি অর্গানিক ওয়েতে সলভ হইতে শুরু করে। তো যেটা দেখা গেল, আহ, একটা বাচ্চা যখন টোটাল একটা ফুড গ্রোয়িং প্রসেসের সাথে সম্পর্ক থাকতেছে, তখন ও স্বাভাবিকভাবেই আসলে একটা দায়বদ্ধতা ফিল করে নিজের ভিতরে, যে এই খাবারটা যেটা আমি এত পরিশ্রম করে তৈরি করতেছি, উৎপাদন করতেছি, প্রসেসটা আমি আগে করাতে, এই খাবারটা তখন ওকে একই অন্য ধরনের একটা মূল্যবোধের জায়গায় দাঁড়া করে। খাবারটা ও নষ্ট করবে কিনা, বা এই খাবারটা আসলে স্বাভাবিকভাবে যখন আমরা বাজার থেকে কোনো খাবার কিনে খাই এবং আমরা যে পরিমাণ ফুড ওয়েস্ট করি, তো বাচ্চারা এইটার সাথে আহ, তখন আসলে খুব ভালোভাবে একটা বোঝাপড়ায় আসে যে আসলে খাবার নষ্ট করা বা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খাবার নেয়া এবং সেটা পরে ফেলে দেয়া, এইটার একটা বেশ পরিবর্তন আমি ওদের মধ্যে দেখতে পেয়েছি আর কি।
হ্যাঁ জুয়েল, হ্যাঁ। এবার খুব খুব একটা অ্যাকচুয়ালি খুব একটা আমাদের সবার খুব ভাবার এটা বিষয়, এবং যেভাবে ফুড ওয়েস্ট হচ্ছে দেখা যাচ্ছে, যা উৎপাদন হচ্ছে তার 50% ওয়েস্ট হচ্ছে। এটা আমি আগেও বলেছি যে 50% হুম ফুডের ওয়েট বা 25% ফুড ক্যালোরি কনসেপ্টে যা আমরা উৎপাদন করি সেটা হচ্ছে ওয়েস্ট। অ্যাকচুয়ালি ওয়েস্ট হচ্ছে, সেটা পৌঁছচ্ছে না খাবার মানুষের কাছে, বা হুম পৌঁছে হুম গেলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেটা আমরা বলছিলাম সেখানে হয়ে যাচ্ছে যে তোমার তারা ওই সুপার মার্কেটেই পচে যাচ্ছে, বা ওইখান থেকে তুলতে তুলতে হুম হচ্ছে। আর গরিব দেশে হচ্ছে যে হুম খাবে তার কাছেই পৌঁছতে পারছে না, তার আগেই পচন হয়ে যাচ্ছে। তো হুম এই তুমি আমাকে বলো যে এইটা তুমি একটা অ্যাজ অ্যান আর্টিস্টিক ইন্টারভেনশন তুমি কিভাবে এই কাজটা তুমি দেখলে ফাইনালি, তোমার এই প্রসেসটাকে কিভাবে তুমি একটা আর্টিস্টিক একটা ইন্টারভেনশন করবে বা করেছো, কিভাবে এটাকে দেখছো? আহ, আমার আগাগোড়া আসলে প্ল্যান ছিল হচ্ছে এই টোটাল প্রজেক্টটা থেকে একটা বাচ্চাদের সাথে একটা ইন্টারাকশন বেসড এক ধরনের কাজ তৈরি করা। সেটা হচ্ছে আর্ট ওয়ার্ক কতটুকু হচ্ছে সেটা আসলে প্রথম দিকে ওইটা আসলে এই কাজ করতে গিয়ে ওইটা আসলে খুব একটা মাথায় থাকেনি, সত্য কথা বলতে যেটা। তখন আসলে আইডিয়াটাকে জেনারেট করা এবং এটাকে কত বেশি কাজে লাগানো যায়, বাচ্চাদের মধ্যে এই জিনিসটাকে কতটুকু ছড়িয়ে দেওয়া যায়। কারণ একটা বিশাল অংশ চাইলে আমি পসিবলি পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমার হাতের কাছে যারা আছে তাদেরকে যদি আমি কিঞ্চিত চেষ্টা করে দেখতে পারি, আমার প্ল্যান ছিল ওইটা একটু করে দেখা। এন্ড ইনিশিয়াল স্টেজে প্ল্যান ছিল ড্রয়িং বেস কিছু কাজ করে নিয়ে সেইটা বাচ্চারাও যেহেতু ছবি আঁকে, সো ওরা আসলে এই বিষয়টাকে কিভাবে ভাবে, হুম, এবং ওরা যখন ভাবনা জায়গাটা তৈরি হবে ও ওর ফ্যামিলিতে ওর যারা জুনিয়র ওর ফ্রেন্ড সার্কেল, দ্যাটস হাউ এটা একটু স্প্রেড আউট করার একটা প্ল্যান ছিল। পরবর্তী সময়ে লকডাউনের কারণে আসলে আর্ট এক্সচেঞ্জ প্রোগ্রামটা আসলে আর হয়ে ওঠেনি। হুম। বাট আমরা এখনো সবাই মিলে কথা বলছি, চেষ্টা করছি যে এখন থেকে যদি অবস্থাটা কিঞ্চিত ভালো হয়, শীতটা একটু চলে গেলে পরে আমরা হয়তো বা সবাই মিলে একটা গেট টুগেদার করবো, একটা ফিস্টের মতো করবো। সবাই যেই গ্রোয়িং ফুড গুলো ততদিন পর্যন্ত যেগুলো থাকবে গাছে সেখান থেকে নিয়ে এসে যদি একটা ফুড শেয়ারিং করা যায়, কোন একটা ফিস্টের মতো যদি করা পসিবল হয়, এবং তখন যদি আমরা পারি কিছু আর্টওয়ার্ক ডেভেলপ করবো হয়তোবা ওই সময় অ্যাজ এ কোলাবোরেশন হিসেবে, এবং সেগুলার হয়তোবা একটা আউটকাম আসবে, এভাবেই ভাবছি এখন পর্যন্ত। আচ্ছা, ধন্যবাদ জুয়েল। আমার খুব ভালো লাগলো যে তুমি একটা নতুন প্রজন্মে বাচ্চাদেরকে এই জিনিসটা ছোটবেলা থেকে যদি আমরা না শেখাতে পারি তাহলে হয়তো সমস্যা। তো আমার মনে হচ্ছে তোমার এই প্রজেক্টটার অনেক তোমার স্কোপ আছে, এবং তোমার এটা আরো করে যাওয়া উচিত কন্টিনিউয়াসলি, কেননা তাদেরকেই তো বোঝাতে হবে যে ফাইনালি কি দাঁড়াচ্ছে, আমরা কোথায় আরো আরো কত দূরে মানে প্রবলেমের দিকে এগিয়ে চলেছি। তো জুয়েলের জন্য যদি কারোর কোনো প্রশ্ন থাকে, আমাদের না, এখানে আমি কোনো প্রশ্ন দেখিনি কারো। জুয়েলের ওপর সঙ্গে কি কেউ কিছু জিজ্ঞেস করতে চায়, বা এখন না হলেও আমরা পরের দিকেও প্রশ্ন নিতে পারি জুয়েলের জন্য স্পেসিফিক কারোর কোনো প্রশ্ন থাকলে। সাগর, তুমি কি কোনো প্রশ্ন দেখতে পাচ্ছ কোথাও ফেসবুকে বা? সাগর? না, বোকাদা এখন পর্যন্ত কোনো প্রশ্ন আসে নাই। আর আচ্ছা, আমার মনে হয় যারা শ্রোতা আমাদেরকে শুনছে বা দেখছে তাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের চ্যাট বক্সে কিংবা ফেসবুক লাইভে কমেন্ট আকারে দিতে পারে। দেন ঠিক আছে। আমরা সেটা বোকাদা সেটা পার্টিসিপেন্ট যারা আছে তাদের কাছে পৌঁছে দিবে, আমরা উত্তরগুলো পেয়ে যাবো। থ্যাংক ইউ। আমার মনে হয় বোকাদা তুমি কন্টিনিউ করতে পারো। আচ্ছা জুয়েল, ধন্যবাদ। থ্যাংক ইউ ফর দ্য তোমার বক্তব্য। আমরা এবার চলে যাচ্ছি সুমনার কাছে। সুমনাও একটা খুব ইন্টারেস্টিং কাজের জায়গা থেকে বা একটা ইন্টারেস্টিং দৃষ্টি দিয়ে দেখছে কাজটাকে, জিরো ওয়েস্ট ফুড আর্টকে। তো সুমনা, তোমার কাছে আমি এলাম এবার। তুমি তুমি বলো তোমার 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 প্র্যাকটিস, তোমার জীবন, তুমি কিভাবে হঠাৎ করে এই কাজটা ইয়ে করলে, এগুলো তুমি বলতে থাকো। আমিও তোমার স্ক্রিন শেয়ার করছি। সুমনা, বলতে থাকো, তুমি শুরু করতে পারো। আমার বাচ্চাদের নিয়ে মানে যে কাজটা থেকে আমি আসলে ফুডার্টের এই কাজটাতে আসি, আমি আগে সে কাজটা নিয়ে কিছু কথা বলবো। হুম। তো আমি এই কাজটা পারফরমেন্স শুরু করি, তার একটা বেশ পিছনে একটা খুব কারণ ছিল যে আমি আমার বাসায় বা আশেপাশে আমি আমার ভাইয়ের বাচ্চাদের দেখতাম যে ওরা খুব ফেসবুক, ইন্টারনেট বা এইসব নানান বিষয় নিয়ে খুব ব্যস্ত। কিন্তু আমাদের যে ছোটবেলাটা ছিল আসলে, যে আমি একটা বিশাল বড় পুকুরে সাঁতরে বেরিয়েছি, আমার মা ডাকতে আসলে উঠতাম না, সাথে আরেক পাড়ে গিয়ে বসে থাকতাম, কিংবা আমি মাটি দিয়ে অনেক খেলনা বানাতাম,
কিংবা আরো কত নানান ধরনের খেলনা কিনেছি, যে খেলাগুলোর সাথে একটা বাচ্চারা বলতে গেলে পরিচিতই না। তো ওরকম একটা জায়গা থেকেই আমার এই সিরিজটা লুক ব্যাক, এই পারফরমেন্সটা আমি শুরু করি। তো আমার প্রথম যে পারফরমেন্সটা ছিল সেটা হচ্ছে বাঘবন্দি। আমার যদিও পুরো পারফরমেন্স সিরিজটার নাম লুক ব্যাক, ফিরে দেখা, কিন্তু ইন্ডিভিজুয়াল ভাবে আমার প্রত্যেকটা পারফরমেন্সের নাম আলাদা আলাদা। তো বাঘবন্দির আরেকটা খুব মজার বিষয় ছিল যে বাঘবন্দি ব্যাপারটা কি, আসলে বাঘবন্দি হচ্ছে। তো আমি মনে হয় যে অতীতে যদি আমরা ফিরে যাই, যে দেখতে পেতাম যে তখন কি করতো, বাঘ মানুষকে আক্রমণ করতে বলে মানুষ বাঘ শিকার করতো। কিন্তু এখন কিন্তু বিষয়টা উল্টো হয়ে গেছে। আসলে এখন আমরা মানুষরা মিলে আমাদের বসবাসের জায়গার জন্য আমরা বন উজাড় করে ফেলছি, বাঘকে বন্দি করতে যাচ্ছি। ওরকম একটা সিম্বলাইজেশনের জায়গা থেকে আমি এই পারফরমেন্সটা করি, যে এটা শুধু খেলা না, এটা আমাদের লাইফের সাথেও একটা একাকার হয়ে আছে একটা বিষয়। তো এটা, ছবিটা শেয়ার করেন বোকাদা। হ্যাঁ, কোনটা করবো এটা? তুমি কি নিচে, আহ, নিচে নিচে এটা? এটা, হ্যাঁ। তো আচ্ছা। এখানে আমি যেটা করেছিলাম, মানে একটু একটা পলিটিক্যাল ব্যাপারের মতো কাজ করেছে, যে ইদানিং আমরা যে সুন্দরবনকে ধ্বংস করে ফেলছি, সেই ভাবনা থেকে এই কাজটা করা ছিল আমার। এটা এশিয়ানে ছিল। তো এখানে আমি কিছু টয় কিনেছিলাম বাচ্চাদের। খেলনাগুলোর মধ্যে ছিল হচ্ছে প্রাণী এবং গাছপালা, আর তার মধ্যে ছিল মানুষ। বাঘবন্দি খেলাটার নিয়ম ছিল যে 3টে বাঘ থাকবে, আর বাকি সব মানে মানুষেরা মিলে বাঘগুলোকে বন্দি করার জন্য আসছে। এরকম একটা সিম্বলিক জায়গা, যদি ভুল না করি আর কি। তো আমি যেটা করেছিলাম যে বন্য প্রাণী ছিল সবগুলো আমার, বাঘ, গাছ, সমস্ত কিছু, আর মানুষ ছিল মাত্র 3জন। 3জন মানুষ পিস্তল নিয়ে সবাইকে বন্দি করতে আসছে, এবং ওরা হচ্ছে ওদের জায়গাটা দখল করার জন্য আক্রমণ করছে। মানে আমি খেলাটাকে ঠিক উল্টে দিয়েছিলাম আসলে, কারণ এখনকার আমি যে ভিজুয়ালেশন দেখছি, আমরা সুন্দরবন ধ্বংস করে ফেলছি। হুম। তো এটা একটা খেলা না, আমার কাছে এটা একটা রাজনৈতিক একটা ইস্যুর মতো কাজ করেছে। আরেকটা বিষয় ছিল যে আমি যখন পারফরমেন্সটা করি, মানে আমি পারফরমেন্স গুলি ম্যাক্সিমাম কোলাবোরেশন, চাইলেও আমার সাথে লোকজন কোলাবোরেট করতে পারে। তো এখানেও ছিল যে অনেকে খুব অবাক হয়েছে যে এটা কেমন খেলা, আমি আগে কখনো খেলিনি। তো আমি ওয়েলকাম করেছি, আসো তোমাদের আমি শিখিয়ে দিই। তো পারফরমেন্সটা 3 ঘন্টা বা 4 ঘন্টার মতো ডিউরেশনাল ছিল। এর মধ্যে অনেকেই আসছে, আমি তাদেরকে শিখিয়ে দিয়েছি, তারা আমার সাথে খেলেছে। এটা এটা একটা বিষয়। তো এই পারফরমেন্সের রেস ধরে আমি তারপরে আরেকটা পারফরমেন্স করি, সেটা ছিল হচ্ছে আহ মাটি দিয়ে কিছু বানানো, সেটার নাম ছিল আহ, নামটা কি কথা নিচে? হ্যাঁ, এটা খেলাঘর। হ্যাঁ, এটা ছিল খেলাঘর, হ্যাঁ। তো এই পারফরমেন্সটা ছিল ঢাকায় ছবি হাটে। তো এটারও আরেকটা বিষয়, ছোটবেলায় আমি এরকম খেলতাম, বা আমি না, আমরা এরকম নানান ভাবে নানান জন নানান ভাবে নানান কিছু তৈরি করতো। যেমন আমার স্থানীয় ভাষায় আটাইল্লা মাটি বলে আর কি, মাটিটা যেটা একটা লাল মাটি, খুব আঠালো আর কি, সেটা কালেক্ট করে আমি, মানে আমি তখন খুব বেশি ভালো কিছু বানাতে পারতাম না, আমার বড় বোন পারতো। ও আমাকে বানিয়ে দিত নানান জিনিস, কিন্তু আমারটা ভালো হতো না, ওটা খুব ভালো হতো। তো ওটা দিয়ে খেলতাম খুব। তো ওরকম একটা জায়গা থেকে আমার এই পারফরমেন্সটা ঠিক ওটা সিরিজ হিসেবে চলে আসে। কারণ আমি দেখেছি যে এখন শহরের ছেলেমেয়েরা মাটি ধরতে চায় না, মানে মাটি মানেই একটা ঘিন্নি বিষয়, কি বাজে একটা জিনিস, কেন ধরবো। তো এই পারফরমেন্সটা যখন আমি ছবির হাটে করি, এখানেও আমার সাথে অনেক মানুষ কোলাবোরেশন করে, কিন্তু সেটা বাচ্চারা না, সেটা হচ্ছে একটু আমার এইজে বা আমার সিনিয়র অনেক। কারণ এই পারফরমেন্সটার মধ্যে দিয়ে আমার কাছে মনে হয়েছে যে আমার এইজে যারা আছে, তাদের ছোটবেলায় তারা ফিরে গেছে, তাদের শৈশবে ফিরে গেছে, শৈশবে সে মাটি দিয়ে খেলতো। এই পারফরমেন্সটার একটা ভিডিও আছে ইউটিউবে। তো ভিডিওতে দেখা যাবে যে অনেক আমি পাবলিক এসেছে, হ্যাঁ, বলতে থাকো অনেক বলতে থাকো। অনেক লোকজন এসেছে, তারা আমার সাথে কাজ করেছে আসলে, মানে পারফরমেন্স করতে করতে তারা অনেকেই তাদের গল্প বলতো, যে ছোটবেলায় আমি এভাবে বানাইতাম, আমি এভাবে পারি, এটা বানাতে পারি, ওটা বানাতে পারি। এবং 2 দিন ছিল পারফরমেন্সটা। একটা লোক প্রথম দিন এসেছে আমার সাথে কাজ করেছে, সে আবার সেকেন্ড দিন এসেছে। তো এই যে কোলাবোরেশন ওয়েতে, এবং এই পারফরমেন্সটা চলাকালীন সময়ে যে প্রত্যেকে তার স্মৃতিতে চলে গেছে ছোটবেলায়, মানে মানুষের কিন্তু ছোটবেলাটা ভুলে যাই আমরা, কিন্তু এই যে রিকল হয়েছে আমার পারফরমেন্সের মধ্যে দিয়ে, এটা আমার কাছে খুব ভালো লাগার একটা জায়গা ছিল। কিন্তু এই পারফরমেন্সের সময় যখন বাচ্চারা আসছিল, আমি অনেক বাচ্চাদেরকে রিকোয়েস্ট করেছি বা বলেছি, ওয়েলকাম করেছি, নাও মাটি নাও, কিছু একটা বানাও। আমি ভেবেছি ওরা খুব উৎসাহে চলে আসবে, কিন্তু আমি দেখলাম বাচ্চারা কোনোভাবেই আসতে চাচ্ছে না, বাচ্চাগুলি খুব ইগনোর করছে। আর এদিকে যে বয়স্ক মানুষদের খুব মহা আনন্দে আমার সাথে এসে কাজ করছে, এবং অনেকে গল্পও করলো আর কি। এই কোলাবোরেশন থেকেই এর পরবর্তী ধাপ হিসেবে আমি ঢাকা আর্ট সামিটে একটা ইনস্টলেশন করি। সেটা আমি ভেবেছিলাম, আমার ভাবনার সাথে পুরোটা মিল হয়নি, যে অনেকগুলি স্কুলে যাব, বাচ্চাদের দিয়ে কাজ করাবো এবং আমার কাজ একসাথে ডিসপ্লে করবো। কিন্তু আমি স্কুলে কাজগুলো ঠিক মতো করতে পারিনি, কারণ
অনেকগুলো বাচ্চা স্কুলের সিচুয়েশন ওরকম না, এবং ওরা ঠিক মতো বানাতে পারেনি, ওদের সবগুলো ভেঙেই গেছে বলতে গেলে আর কি। অতটা ঠিকসে হয়নি বলে ম্যাক্সিমামটা আমারটা ডিসপ্লে করা হয়েছে। আমি মনে হয় 3টে স্কুলে কাজ করেছিলাম, কিন্তু যেহেতু আমি বাচ্চাদের কাজগুলো ডিসপ্লে করতে পাইনি, তাই আমার মনে হলো যে ঠিক আছে, সামিটে আমি এরকম একটা অপশন রাখতে চাই, যেখানে হচ্ছে যে যারা দেখতে আসবে তারা হচ্ছে কাজ করবে। তো পাশে একটা টেবিলে মাটি রাখা ছিল, এবং সেখানে আমি দেখেছি আর কি যে প্রচুর মানুষজন আসছে, তারা কাজ করেছে, এবং তারা অনেকে ফেসবুকে শেয়ার করেছে, আমাকে ট্যাগ করেছে ছবি যে তারা কাজ করছে। দুজন বয়স্ক মহিলা, একজন বয়স্ক মহিলা তার হাজবেন্ড, তারা 60-70 ঊর্ধ্ব হবে। তারা দুজন বসে বসে সুন্দর কাজ করছিল, মহিলা বসে কাজ করছিল, হাজবেন্ড পাশে বসছিল, এরকম ছবি অনেকে আমাকে শেয়ার করেছে। আর যেটা ভালো লাগছে যে আমার তো একটা বাচ্চা আছে, তো আমি প্রতিদিন যেতে পারিনি, ও ছোট বলেই আমি হয়তো বা সামিটে 3 দিন বা 4 দিন ছিলাম, কিন্তু যে 3-4 দিন ছিলাম আমি দাঁড়িয়ে আছি, কেউ তো জানে না যে আর্টিস্ট কে। তো প্রতিটা মানুষ এসে বলছে যে ছোটবেলায় না আমি এগুলো বানাইতে পারতাম, আমি না ছোটবেলায় এরকম বানিয়েছি, আরে দেখো দেখো আমার ছোটবেলায় বানানোর সাথে মিলে গেছে। মানে আমি খুবই ভালো লাগছে যে এটা পারফরমেন্স না, ইনস্টলেশন, কিন্তু সেটা সে তার সাথে নিতে পেরেছে, এবং তার মেমোরিটা এটা দেখার সাথে সাথে চলে এসেছে তার ছোটবেলায়। মানে এটা আমি সাকসেস বলবো না, এটা আমার একটা ভালো লাগা আর্টিস্ট হিসেবে, যে আমি কাছে পৌঁছাতে পেরেছি তাদেরকে, তাদের ভালো লাগাটা দিতে পেরেছি। এবং অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করেছে, আমি দূর থেকে শুনেছি, আমি কারোর সাথে কথা বলিনি। তো এরকম কিছু ছবি এখানে আমি খুব একটা ফটোগ্রাফি করতে পারি নাই, কারণ আমি যাকে দিয়ে করিয়েছিলাম লকডাউনের ফলে আমি আনতে যেতে পারিনি, সে মেমোরি ক্রাশ করেছে, তো আমার কাছে আসলে আমার মোবাইলের ছবিগুলি আছে, এই জন্য খুব বেশি একটা ছবিটা শেয়ার করতে পারছি না। তুমি নিচে যাও। এগুলো তোমার তো সব এই ঢাকা। কাজ, হ্যাঁ। হ্যাঁ এটা এগুলো সব ঢাকা আর্ট সামিটের কাজ। এই কাজে যেটা হচ্ছে যে আমার পাশাপাশি এখানে কিছু কাজ আমার হাজবেন্ডেরও আছে, এবং যেটা আমার বাসার যে বাচ্চারা আছে হ্যাঁ। ওরা আমাকে খুব হেল্প করেছে, আমার ভাইয়ের ছেলে ভাইয়ের মেয়ে, মানে ওরা কখনো এরকম মাটি দিয়ে কিছু করেনি। এই কাজ পারপাস আমি ওদের সাথে ওদেরকে মাটির সাথে পরিচয় করে দিতে পেরেছি, এবং ওরাও খুব ইন্টারেস্টিং অনেকগুলো ফর্ম তৈরি করেছে, এবং এখন ওরা মজা পায়, বলে মাটি নিয়ে দাও কাজ করি। আমি একজনকে দিয়েছি, সে কাজ করতে মাঝে মাঝে কাজ করে। এটা এটা হয়তো বা আমি জানি না, তবে এই সিরিজটা আমার যেটা আছে এটা কন্টিনিউ করব। মানে কারণ আমি দেখেছি অনেক খেলা আছে, আসলে খেলাগুলোর সাথে আমাদের পরিচয় হওয়াটা খুব জরুরি। কারণ আমাদের এই যে যে এখন জেনারেশন আছে, বা আমার বাচ্চা বা আমার ভাইয়ের বাচ্চা, ছোট বাচ্চাগুলো যারা আছে, তারা আসলে জানেই না যে আসলে কিভাবে খেলতে হয়, মানে মোবাইলের বাইরে ইন্টারনেটের বাইরে গেমটা কিভাবে খেলতে হয়। তো আমাদের যে গেম গুলো হারিয়ে যাচ্ছে, যে গেম গুলো আসলে আমিও অনেক গেমের সাথে পরিচিত না, আমার মায়েরা খেলেছে বা আমার আরো নানি দাদিরা খেলেছে, তো সেগুলোকে সার্চ করা, সেগুলোকে বের করে নিয়ে আসা, সেগুলো নিয়ে পারফরমেন্স করা। শুধু পারফরমেন্স না, এর মধ্যে দিয়ে এই জেনারেশনকে পরিচিত করে দেওয়া যে দেখো এরকম একটা, এটা গেম হতে পারে, মানে শুধু সমাজ, আমাদের সামাজিক যোগাযোগটা শুধু ফেসবুকে না, ইন্টারনেটে না, এর বাইরেও আমাদের একটা জগৎ আছে। তবে আরেকটা বিষয় আমার কাছে মনে হয় যে ওদের দোষ দিয়েও লাভ নেই, যে আমি বলছি ওরা ইন্টারনেটে আছে। এখন কিন্তু বোকাদা, তুমিও বুঝো আমিও জানি যে এখন আসলে স্পেস গুলি কি আগের মতো আছে? না। চাইলেও কি আমি একটা মাঠ দিতে পারছি? চাইলেও কি আমি ওকে একটা পুকুর দিতে পারছি? বা চাইলেও আমি ওকে একটা বিশাল বড় বাগান দিতে পারছি না, অনেক কিছু দিতে পারছি না আসলে। আমি ওকে যা দিচ্ছি সবই আসলে দূষিত, মানে একটা মাঠ সেটা নোংরা হয়ে আছে, একটা পুকুর সেটা তো পুকুর আছেই, কিন্তু সেটা তো ভরে গেছে তোমার ময়লা আবর্জনায়। তো এরকম একটা পরিবেশে আমিও হয়তো বা চাইবো না আমার বাচ্চাটা খেলুক। তো পরিবেশটা আমরা আসলে দিতে পারছি না, শুধু বাচ্চাদের দোষ নেই, সব মিলিয়ে আসলে আমাদেরকে তৈরি করে দিতে হবে ওদেরকে ওরকম একটা পরিবেশ, তাহলেই ওরা খেলাধুলা করবে আসলে এর বাইরে গিয়ে। সুমনা, এবার এবার তুমি এরপরে এই কাজগুলো করার পর পরেই, মানে ঢাকার সামিট হওয়ার শেষের, আমিও ছিলাম ওখানে, দেখেছিলাম ঢাকার সামিটে, তারপরেই দেখলাম যে লকডাউন শুরু হলো, একটা একটা করোনা ভাইরাস ঢুকে গেল, তারপরে তোমাদের জিরো ওয়েস্ট ফুড আর্টও শুরু হলো। এবার তুমি তোমার জিরো ওয়েস্ট ফুড আর্টে এই যে তুমি এন্ট্রি করলে, এইভাবে তুমি তুমি পুতুল বানাচ্ছিলে, তারপরে তুমি জিরো ওয়েস্ট ফুড আর্টে কি করলে এবার আমাদের বলো। জিরো ওয়েস্ট ফুড আর্টের, যেমন এখানে একটা ছবি দিয়েছি আমি, এটা কি রুটি বানানোর মানে পিড়ি যেটা বলে, মানে জিরো ওয়েস্টের আগে যেটা একটা কাজ করেছিলাম, মানে এটা আমি এখানে শেয়ার করিনি, মুখে বলছি। আমি আসলে ভালো রুটি বানাতে পারি না, মানে আমার রুটিটা গোল হয় না। তো এই রুটি বা পিঠা জাতীয় জিনিস বানানোই আমার এক ধরনের ভয়, বা পারবো কি পারবো না একটা বিষয় ছিল। তো জিরো ওয়েস্টে যখন মানে বিত্তর সাথে কথা হলো, তো আমি আসলে বলে ফেলেছিলাম মাহবুব ভাইকে আমি খাবার বানাবো, কিন্তু আমি তখনও জানি না যে আমার একটা বেবি আছে, এই অবস্থায় আমি কিভাবে এত খাবার বানাতে পারবো কিনা আদৌ। তো প্রথমে আমি অনেক চেষ্টা করেছি যে আমি না বানিয়ে কিভাবে বানানো যায় আমার ডিজাইনটা দিয়ে, তো এই বেকারি সেই বেকারি নানান জনের কাছ থেকে কথা বলে, কিন্তু দেখলাম কেউ আসলে আমি যা চাই সেটা পারছে না। তো তখন মনে হলো আচ্ছা, যুদ্ধটা আমার নিজের, আমাকেই করতে হবে।
একদিন আমি খুব মানে ফেসবুক দেখে ইন্টারনেট দেখে ইউটিউব থেকে রেসিপি বের করলাম যে পিঠা বানাবো আটা দিয়ে এবং বাচ্চাদের হেলদি কি হয়। তো আমি অনেক ঘেটে ঘেটে অনেক রেসিপি পেলাম, পেয়ে একটা রেসিপি আমি টেস্ট করেছি। তো প্রথম দিনই আমার মনে হয়েছে খাবারটা খুব স্বাস্থ্যসম্মত হয়েছে, কারণ আমার বেবি খাচ্ছিল এবং ও খুব মজা করে খাচ্ছিল, মানে একটু খাওয়ার পর ও আবার চাইছিল, ওকে আমি দিলাম। তো মনে হচ্ছে ঠিক আছে, এটা দিয়ে আমি বানাতে পারি। কিন্তু বানাতে গিয়ে যখন দেখলাম যে এটা আসলে খুব সহজ কাজ না, খুব কঠিন কাজ। কারণ আটাটা আসলে আটা গোলার পর একটা তার নিজস্ব একটা ধরন আছে, এবং ওটা ভাজার পরে এটার আরেকটা ধরন আছে। দুইটা একদম ডিফারেন্ট ধরন। যে আমি যেটা করছি, যেমন আমি মাটি দিয়ে খেলনা তৈরি করেছি, আমি যেটা বানিয়েছি সেটা সেরকমই ছিল, মানে চেঞ্জ হয়নি। কিন্তু আটাতে হয়েছে, আমি যেটা বানাচ্ছি ভাজার পরে সেটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে, আমূল চেঞ্জ, চেনাই যায় না যেটা এই ফর্ম কিনা। তো কঠিন কাজ হলেও কাজটা আমি করতে পেরেছি বা পারছি, এটা আমার এক ধরনের আনন্দের ব্যাপার কাজ করছে এখনো। তো আমি যেটা করেছি যে আটা দিয়ে নানান ফর্ম, যে ফর্ম গুলোতে আমি সামিটের কাজে করেছিলাম, তো সেগুলো করার চেষ্টা করছিলাম। পরে দেখলাম যে বৃথা, সেই ফর্ম গুলো করা সম্ভব না। তো আমাকে আরেকটা টেকনিকে, খুব সহজ পদ্ধতিতে কিছু ফর্ম করতে হলে রুটি বানিয়ে বা কিছু দিয়ে ছাপ দিয়ে কেটে এরকম করে করে ফর্ম গুলো করতে হয়েছে। আমার মাটির যে মানে প্র্যাকটিসটা ছিল, মানে অনেকগুলো কাজ করা, সেই প্র্যাকটিসটা এখানে কোনো কাজে লাগেনি, এখানে আবার নতুন আরেকটা প্র্যাকটিস তৈরি করতে পেরেছি আর কি। তো এটা আমার মানে ভাবনাটা হলো যে জিরো ফুড যখন কাজ থেকে বললো, তখন আসলে আমার মনে হয় যে ফুডটা আসলে মানুষের খুব প্রয়োজন, সেটা যেভাবেই হোক না কেন। তো বাচ্চাদের জন্য এই সময় একটা ক্রাইসিস চলছিল, এবং বাচ্চাদের প্রপার ফুডিংটা, দুধ আর ডিম, এই তো এরকম মিক্স করে কোনো একটা খাবার করতে পারলে যেটার মধ্যে টোটালটা পাওয়া যায়, সেই জায়গা থেকে এই রেসিপিটাকে নেওয়া। আমি এখানে লেখা আছে, তারপরে বলি যে ডিম, দুধ, লবণ, আটা, ময়দা, এবং যেটা হচ্ছে যে একদম আমরা যেটা বলি যে ধানের কুনের যে তেল, ওই তেল ভাজার জন্য তেলটা ইউজ করেছি। ট্রাই করেছি স্বাস্থ্যসম্মত ভাবে করার জন্য। এখানে অনেকগুলো ফর্ম, তুমি দেখো আস্তে আস্তে ফর্ম গুলো, মানে কিছু ফর্ম খুব মজার আছে, কিছু ফর্ম এমনি এমনি চেঞ্জ হয়ে গিয়েছে, আবার রেগুলার ফর্মের বাইরেও কিছু ফর্ম করার চেষ্টা করেছি। এবং ফর্ম গুলো কাজটা করার সময় যেটা হয়েছে যে আমি আমি কিছু দেওয়া একা করেছি, আর কিছু সময় আমার বোন আমাকে হেল্প করেছে, মানে ও একটু কাজ করেছে, মা আমাকে ভেজে দেওয়ার হেল্প করেছে। এবং এটা ডিস্ট্রিবিউশন করাটা আমার জন্য একটু কঠিন বিষয় ছিল, কারণ আমি লজ্জা পাচ্ছিলাম যে কিভাবে দিব আসলে মানুষজনকে, কে কিভাবে নিবে। তো পরে দেখলাম একটা প্যাকেট করে মাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। মা হয়তো কয়েকটা বাসায় নিয়ে, এর ওর বাসায় যে বাসায় বাচ্চা আছে একটু নিডি, তো তারা খুব দিয়ে আসছে এবং তারা খুব অ্যাপ্রিসিয়েট করছে, তাদেরকে ভালো লাগছে খেতে। যখন জিজ্ঞেস করেছে, আমার মা তো কখনই অভ্যস্ত না, এটা কি, মা অবাক হয়েছে যে কি বানাইতেছিস, সেটা আবার মানুষকে দিবি, এটা কেমন ব্যাপার। তো আমি বলছি "আচ্ছা, এটা একটা জিনিস আমি বানাইলাম, বাচ্চা কাচ্চা খেলো আর কি, যা ভালো লাগে আর কি"। মাকেও আমি বলতে লজ্জা পাচ্ছি যে মা, যে এটা আর্ট আবার কিভাবে হয় আর কি মাকে। তো দেখলাম আমার মা ওদেরকে ভালো বুঝাইতে পারছে যে এটা দিয়ে ও একটা কিছু বানাইতেছে আর্টের মতো করে, সেটা কেমন হয়েছে খাওয়ার জন্য তোমাদেরকে দিচ্ছে। মা খুব ইজিলি করে মা ডিস্ট্রিবিউশন করেছে। আর যে ব্যাগটা দেখছো, বেসিক্যালি আমি সেলাই করতে খুব পছন্দ করি, আমার নিজের ড্রেস সবকিছু সব নিজে বানাই। তো এটা কিভাবে দেওয়া যায় ভাবতে হবে, মাথায় আসলে একটা ব্যাগ বানাই, তো ব্যাগের মধ্যে আবার লিখলাম সেলাই স্টিচ করে যে উপহার। তো আমার কাছে মনে হচ্ছে এটা আরো কিছু লিখতে চাইছিলাম, পরে মনে হচ্ছে এটাই সবচেয়ে বেস্ট হয় উপহারটা। ওইটা আমি সবার ছবি তুলতে পারিনি, আমি বেশ কয়েকটা বাচ্চা ট্রাই করেছি যে ওদের হাতে দিচ্ছি জাস্ট হাতের স্ন্যাপটা নেওয়ার জন্য। এর মধ্যে একটা হয়তো বা শেয়ার করেছি সবার সাথে, বাকিগুলো পরে কখনো হলে আর কি। কিন্তু আমার পরে ফর্ম গুলো খুব ভালো লাগছে, এবং মনে হয়েছে যেভাবে খাবার করলে লোকজন খুব পছন্দ করবে, বাচ্চারাও খেতে পছন্দ করবে। আর বেবি তো আছেই, ভবিষ্যতে ওকে বানিয়ে দিতে পারবো। এগুলো তুমি সমস্ত ফর্ম গুলো বানিয়েছিলে বিভিন্ন হ্যাঁ, রকম? বিভিন্ন রকম ভাবে। তবে এটা একটু মানে অনেক টাইম লেগে যায়, যেমন আমি এই একদিনে চাইলে অনেক করতে পারি না। কারণ হচ্ছে যে প্রথমত আমাকে ফর্মটা করতে হচ্ছে, তারপরে তোমার ফটোগ্রাফি করতে হচ্ছে, আবার ভাজতে হচ্ছে, আর তারপরে আবার ফটোগ্রাফি করতে হচ্ছে, মানে এতগুলো কাজ করার ফলে প্রতিদিন চাইলে আমি খুব একটা করতে পারি নাই। এই জন্য আমার একটু কষ্ট হয়ে গেছে যে সবাইকে, মানে একদিনে আমি চাইলেও 2-3টা পরিবার দিতে পারিনি, হয়তো একদিনে একজনকে দিয়েছি, আরেকদিন আরেকজনকে দিয়েছি, এরকম করে অল্প অল্প করে দিতে হয়েছে আমাকে। এই এই আরো ব্যাগটা, অনেক। হ্যাঁ, বলো। এই যে এই ব্যাগটা বলছিলে, এটা এই ব্যাগটা তুমি, এই ব্যাগটা, হ্যাঁ। এটা আবার হচ্ছে যেটা হয়েছে অনেকদিন, যে 2-1 দিন এরকমও হয়েছে যে আমরা বানিয়েছি, অল্প হয়েছে, আর পরিবারের সবাই মিলে খেয়ে ফেলেছি, এত মজা হচ্ছে। 2-1 দিন এরকম হয়েছে যে আমার ভাইয়ের বাচ্চা অনেক মজা হয়েছে, খুবই আমাকে দাও, করতে করতে আমরা খেয়ে ফেলেছি, এরকম হয়েছে আর কি। তো এটাই হচ্ছে আমার গল্প। আচ্ছা, সোমনাথ ধন্যবাদ। তোমার এইটাই তুমি করেছো, এবং
খুব ইন্টারেস্টিং একটা প্রসেস, এবং এটাও যে সবসময় তুমি করতে পারবে কিনা, মানে ওই জিনিসটা থাকবে কতক্ষণ, থাকার পচে যাবে কি না পচে যাবে, অনেক অনেক হ্যাঁ, এটা ইয়ে একটু আছে। ঝামেলা আছে। হ্যাঁ, কিন্তু ঠিক আছে, তুমি শিখবে, আরো শিখছে আমারও না হয়তো আরো। শেখা হলো আরকি। না, না, আমারও শেখা হলো, কারণ বিস্কিটটা আমি কখনো বানাইনি। আর সেকেন্ড আরেকটা বিষয় হচ্ছে যে আমি ভাবছিলাম যে একটা বিস্কিট দিয়ে আমি টেস্ট করাবো যে এখানে কি পরিমাণ পুষ্টিগুণ আছে আসলে। কিন্তু সেটা এখন দুরূহ ব্যাপার হয়ে গেছে। কারণ যেতে হবে ল্যাবে গিয়ে ওদের বলতে হবে। মানে এরকম একটা জানি না ভবিষ্যতে যদি কখনো সম্ভব হয় যে আমি হয়তো ল্যাবে নিয়ে যাবো যে আমার এই একটা বিস্কিটে কি পরিমাণ পুষ্টিগুণ আছে। তারা টেস্ট করে দিলে তখন আমি বলতে পারবো যে এই মান সব মানে বিষয়গুলি আছে। এখন তো বলতে পারছি যে এই জিনিস দিচ্ছি, এটা পুষ্টিগুণ এরকম। কিন্তু ইন্ডিভিজুয়ালি একটা ফুডে কি পরিমাণ পুষ্টিগুণ আছে সেটা আসলে বলা যাচ্ছে না। তো এটাও হয়তো বা যদি কখনো সম্ভব হয় আমি করতে পারি যে ল্যাবে নিয়ে টেস্ট করে সেটাকে আমি একটা লিখে রেখে প্ল্যান আছে, দেখা যাক। আচ্ছা, তোমাকে লিপি লিখছে, সুমনার খেলাঘর কাজটি ছবির হাটের ছিল না, এটা বৃত্তের শহরনামার কাজ ছিল, তুমি ওটা ভুল আচ্ছা, ইয়ে না, না, বেসিক্যালি ছবির হাটে আমি স্পেসটা করেছিলাম। আর খেলা মানে শহরনামার কাজ ছিল, কিন্তু আসলে উল্লেখ করতে ভুলে গেছি যে শহরনামার কাজ ছিল। তো আমার ভিডিওতে দেখা যাচ্ছে আমি আসলে ছবির হাটের বলিনি, মানে স্পেসটা ছবির হাট ছিল আরকি, ওকে। ইউনিভার্সিটি অপোজিট ওই জায়গা থেকে। আচ্ছা, ধন্যবাদ সুমনা। আহ, তোমাকেও কারোর আর প্রশ্ন থাকলে আমরা আবার পরে প্রশ্ন নিতে পারি। তো এবার আমরা তাহলে চলে যাব এক সেকেন্ড। আচ্ছা, এবার আমরা চলে যাব পল ভাই ও লিপির সঙ্গে তাদের গাইবান্ধার প্রজেক্ট নিয়ে ডিসকাস করতে। তো তোমরা কি, পল ভাই নমস্কার, লিপি, তোমরা যে একটা বিশাল প্রজেক্ট নিয়ে ভেবেছিলে যখন জিরো ওয়েস্ট ফুড আর্ট তোমরা শুরু করো, তো গাইবান্ধা তোমাদের যে পারিবারিক বাড়ি এবং প্রচুর জমি, সেইটা নিয়ে তোমরা ভাবনা চিন্তা শুরু করেছিলে। তো পল ভাই, আপনি বলুন, বলা শুরু করুন, আপনি কিভাবে এই কাজটাকে দেখছিলেন। ধন্যবাদ বোকাদা। শোনা যাচ্ছে তো কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে, একটু একটু ইয়ে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। ঠিক লকডাউনের প্রাথমিক পর্বে যখন মৃত্যু থেকে বলা হলো যে জিরো ওয়েস্ট ফুড আর্ট এই শিরোনামে কাজ আরম্ভ হবে, তখন রাজশাহীতে অবস্থানের কারণে প্রশ্ন দেখা দেয় যে আসলে এটা কিভাবে হবে। কারণ ঢাকা থেকে রাজশাহী প্রায় 250 কিলোমিটার দূরে। তো লিপির সাথে আমি এই আলাপটা যখন করি, আলাপটার একটা পর্যায়ে আমরা সিদ্ধান্তে আসি যে এই ওয়ার্ক আমরা করব আমাদের গ্রামের বাড়িতে। গ্রামের বাড়ি মানে গাইবান্ধা। গাইবান্ধা হচ্ছে রাজশাহী থেকে 200 কিলোমিটার দূরে, আবার ঢাকা থেকে 270 কি 80 কিলোমিটার দূরে। তো এই সিদ্ধান্তে আমরা আসলাম যে ঠিক আছে, গাইবান্ধা কেন্দ্রিক আমরা একটা কাজ করব, কিন্তু গাইবান্ধা কেন্দ্রিক কাজ করতে যে করার যে কিছু ব্যাপার আছে, যেমন এখানে সুমনা জুয়েল যেভাবে উপস্থাপন করলো, আমরা এভাবে উপস্থাপন করতে পারছি না আমাদের অবস্থানগত কারণে। কেননা আমরা এখনো গাইবান্ধার সাথে যে যোগাযোগ, ফিজিক্যালি যোগাযোগ, সেটা আমাদের সম্ভবপর হয়ে ওঠেনি। এক। আর দ্বিতীয়ত, আমরা চিন্তা তখন করলাম যে ঠিক আছে, আর্ট মানে আর্ট আসপেক্টের শিল্পকর্ম আমরা যেভাবে করব একটা সময় ধরে করব, যেটা চাষিদেরকে আপনার ল্যান্ড কেন্দ্রিক আর কি, ল্যান্ড আর্ট কেন্দ্রিক আমরা করব, এবং সেটা গাইবান্ধা থেকে আরো 8 থেকে 9 কিলোমিটার দূরে, একদম আমাদের গ্রামের বাড়ি। তো সেখানে একটা ল্যান্ড আছে, সেই ল্যান্ডকে কেন্দ্র করেই আমরা ল্যান্ড আর্ট করব। কিন্তু সময়টা আমরা বেছে নিতে, আমাদের একটা সময় ছিল যে আমরা এবার আমন ধান যখন ওঠে সেই মুহূর্তে করার আমরা চিন্তা করেছি। এখন পর্যন্ত আমাদের এখানে যে প্যান্ডামিকের যে অবস্থা, এই অবস্থায় আমরা এই ফিজিক্যালি যেতে পারছি না। কিন্তু জিরো ওয়েস্ট ফুড আর্টের যে অন্য একটা যে চ্যাপ্টার আছে, যে শেয়ার করা কমিউনিটি বেসের সাথে, সেটা আমরা অর্থনৈতিক ভাবে আমরা এই শেয়ারটা করেছি একটা পর্যায়ে।
আর্ট অ্যাসপেক্টের দিক থেকে আমরা করতে পারিনি, কিন্তু আমাদের টার্গেট আছে যে এটা আমরা আগামী বছর আমন চাষের সময়, বিশেষ করে নবান্ন উৎসবকে কেন্দ্র করে, মানে নবান্ন উৎসবটা হারিয়ে গেছে, এটা আমাদের একটা বাঙালি কালচার। এই কালচারকে কেন্দ্র করে আমরা ছোটবেলায় যা দেখিয়ে এসেছি সেটাকে আবার নতুন করে, নতুন আঙ্গিকে, নতুন ভাবে এটা করা যায় কিনা, এবং আমরা করার একটা সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তের আলোকে আমরা চিন্তা করেছি যে ওখানে আমরা একটা সেন্ট্রাল, অর্থাৎ একটা বৈঠকখানার মতো করব, যেখানে সবাই আসবে, আপনার আড্ডা হবে বা বিভিন্ন আলোচনা হবে, এবং সেই বৈঠকখানার একটা দৃষ্টিভঙ্গি আছে যেটা শিক্ষা বেস হবে, কালচারাল বেস হবে, সান্ধ্যকালীন আড্ডা হবে। এই যে এই গাছটা আমরা দেখছি, এই গাছটা 100 বছরের পুরনো গাছ, এক সময় ছিল, এখন গাছটা আর নাই, কিন্তু এই গাছকে কেন্দ্র করে ওই এলাকার বিশাল একটা জনগোষ্ঠীর একটা আড্ডা হতো। আমি যখন ছোটবেলায়, খুব ছোট ছিলাম, দেখেছি যে ওই দিনের বেলাও এখানে কৃষি, শিল্প, সব, রাজনীতি, অর্থনীতি, সবকিছুর আলাপ হয়েছে এই গাছকে কেন্দ্র করে। এবং মানুষ, বিশেষ করে গরমকালে আমরা দেখেছি যে মানুষ এখানে যে ছায়া বা গাছের যে ছায়ার নিচে বসে যে আড্ডা কিংবা অলস আড্ডা, সব রকমই আড্ডা দিয়েছে। এবং খুব স্মৃতিতে আমার এখনো আছে যে তখন গাইবান্ধা জেলা শহর থেকে শুধুমাত্র 2টা কি 3টা ট্রেন ছিল। সকালে ট্রেনটা আসতো এবং ট্রেনটা যাওয়ার সময় পেপার দিয়ে যেত। এই পেপার নিয়ে অন্য ধরনের একটা উন্মাদন তৈরি হতো। এই ঠিক এই গাছের উল্টো দিকে রেল লাইন আছে, রেল লাইনের উল্টো দিকেই একটা পুকুর আছে, ওই পুকুরকে কেন্দ্র করে আমরা বৈঠকখানার চিন্তা করছি। তো জিরো ওয়েস্ট ফুড আর্টের যে লক্ষ্য, সেই লক্ষ্যে মানে আমরা যখন পৌঁছবো, সেটার জন্য আমাদের আরো 1 বছর ফিজিক্যালি ওয়েট করতে হবে, কেননা আমরা এখনো অনেক দূরে আছি আর কি, সেই স্পেস থেকে আমরা দূরে আছি, আমি আছি, লিপি আছে। তো তারপরেও আমরা চেষ্টা করছি। আর সেখানে যে ওয়ার্কটা হবে, একটা ল্যান্ডকে নিয়ে ল্যান্ড আর্ট হবে, এবং কৃষকদের সাথে আমাদের সেই আলোচনাটা টেলিফোনে হয়েছে, এবং তারা বলেছে যে কাজটা এইভাবে খুব ধীর গতিতে, ধান যখন হবে, ধান কাটবে যখন, খুব ধীর গতিতে, আর ধান কাটার পর যে ওয়েস্টেজ হবে সেটা দিয়ে 3 ডাইমেনশনাল অথবা এই জাতীয় কোনো ওয়ার্ক আমরা করব। আগামী বছর আমন ধান শেষে আমাদের চিন্তা আছে। মূলত জিরো ওয়েস্ট ফুড আর্টের আমরা আর্টকে কেন্দ্র করে আমরা ঠিক এভাবেই ভাবছি, এই গ্রামকে কেন্দ্র করে। পল ভাই, আমাকে একটু আপনার যে পৈতৃক বাড়ি, পৈতৃক সম্পর্ক, এই চাষিদের সঙ্গে কিরকম সম্পর্ক, আমি যেহেতু গাইবান্ধা কখনো যাইনি, যাওয়ার সুযোগ হয়নি, এটা তো ঢাকার থেকে অনেক, ঢাকা বা রাজশাহী থেকে অনেকটা আলাদা। এই 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 গ্রামটা, এই গ্রামের মানুষদের একটু কথা বলুন, এবং কাদের সঙ্গে আপনি কাজ করছেন, মানে কৃষকরা কিরকম, একটু আমাকে যদি বলেন খুব ভালো। এখানে যেটা হয়েছে যে আমাদের পৈতৃক কিছু ল্যান্ড আছে আর কি, এই ল্যান্ডে যারা, ল্যান্ডটা আমরা কেউ চাষ করি না, মানে ল্যান্ডটা দেওয়া হয়েছে বর্গা চাষীদের, এবং বর্গা চাষীদের যে সিস্টেমটা, যে এটা অর্ধেক অর্ধেক শেয়ার হয় আর কি, চাষ শেষে অর্ধেক অর্ধেক শেয়ার হয়। সেই বর্গা চাষীদের সাথেই আমাদের আলোচনাগুলো, এবং বর্গা চাষীদের মাধ্যমেই আমাদের কাজটা সমাধান করতে হবে। এবং তারা যখন ধানটা রোপণ করার পর, ধান হওয়ার পর যে ঘরে তুলবে, সেই মুহূর্তেই তাদের সাথে আমাদের এই কাজটা হবে। এবং বর্গা চাষিরা যারা আছে, তারা উত্তরাধিকার, মানে তারাও বংশ পরস্পরায় বর্গা চাষ করছে, এবং আমাদের এরকম অনেক বর্গা চাষী আছে যে আমার দাদার আমল থেকেই তারা আছে। এবং তাদের সাথে যখন আমাদের গ্রামে যে আলাপ হতো, তারা বলতো যে তার বাবা বা তার দাদা ঠিক এইভাবেই বর্গা চাষ করে তারা একে বংশ পরস্পরায় চলে এসছে। এবং এই সম্পর্কটাও আমাদের ঠিক এভাবেই গড়ে উঠেছে, যে বিপদে বা বিভিন্ন
সামাজিক কর্মকাণ্ডে বা বিভিন্ন ধরনের সামাজিক ধর্মীয় বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে যদিও আমরা অনেক দূরে অবস্থান করছি, যে কোনো সমস্যা হলে আমরা এই যোগাযোগগুলো আমরা রক্ষা করতে পারছি এবং তাদের সাথে এই যোগাযোগটা আমাদের আছে। আমি একটু অ্যাড করি এখানে বোকা। হুম। এই যে আগের যে অংশটুকু দেখলে, এই যে এই অংশটা, এটা আসলে রেল লাইনের ওপারটায়, পল ভাই যে দেখালো যে রেল লাইন তার ওপারে এই জায়গাটা, এই পুকুরটা আসলে আমার ছোট ভাই পিটারের। আর এই জায়গায় একটা জমি, পাশের যে জমিটা দেখলে ওইটা আসলে আমার আর আমার সেজ বোন যে কানাডায় থাকেন, এই দুজনের। তো এই পুকুরের পাশেও পিটারের কিছু, সো এটা একটা মানে ফ্যামিলি ল্যান্ডের মতো আর কি। এখানটাই আসলে আমরা ভাবছি যে একটা স্ট্রাকচার করে একটা সেন্টারের মতো, একটা হাবের মতো করা। তো যেইটা ঠিক বাড়ি থেকেও একদম খুবই কাছে, উল্টো দিকে। আর ধরো যে বৈঠকখানা নামটা দেয়া হয়েছে আসলে আমার দাদার আমলে এরকম হতো যে কাছারি ঘর বলতো, যে ঘরটাতে বসে তারা গ্রামের লোকরা বড়রা এসে আড্ডা দিতেন। তো সেইখানে আসলে অনেক সময় বিচার আচার বা কার কি হলো না হলো, কার কি প্রবলেম, এরকম কিছু ঘটনা ঘটতো, আমরা ছোট থেকে দেখে এসেছি। তো পরে আমরা ভাবলাম যে ওটা যেহেতু অনেকটা বেশি বড়দের আর কি বিষয়টা ছিল, সেই কারণে আমরা ভাবলাম যে এটার নাম আমরা বৈঠকখানা দিই, একটা লিভিং রুম। বৈঠকখানার ইংরেজিটা হবে লিভিং রুম। তোমার মানে আড্ডার একটা জায়গা যেখানে বড় ছোট সবাই আসতে পারে। এবং এই গ্রামটাতে একটা খুবই ইন্টারেস্টিংলি, এই গ্রামটাতে কিন্তু কোনো স্কুল নেই। স্কুলগুলো বেশ দূরে, মানে সবাই হেঁটে হেঁটে, যে আমার কাজিনরা যারা সবাই এখান থেকে হেঁটে বা সাইকেলে গিয়ে স্কুল করতো। কলেজ তো নেই আশেপাশে, দূরেও নেই, অনেক গাইবান্ধা শহরেই কলেজ। তো ট্রেনে করে বা সাইকেলে করে এরা কলেজ করে। আর এখানে তোমার ওই রকম ভাবে মানে অনেক ধরনের কালচারাল প্রোগ্রাম হয় বা এলাকার লোকরা অনেক রকমের প্রোগ্রাম করে, কিন্তু মানে কোনো ধরনের সেন্টার নেই যে একটা জায়গায় সবাই সমবেত হয়ে কিছু করে। তো সেই জায়গাটা আমরা ভাবছিলাম। আর এখানে যেমন মহিলারা আছে, মহিলারা যদিও খেতে কাজ করে, আবার অনেকে ধরো বাগানের কাজ করে, অনেকে ধরো আবার এই তোমার অনেক ধরনের সেলাইয়ের কাজ জানে। সেই কাজগুলোকে আমরা ভাবছিলাম যে কিভাবে ওইটার একটা সমন্বয় ঘটানো যায়, মানে ওই কমিউনিটির একটা জায়গা তৈরি করা, যারা এসে ওই জায়গাটাকে নিজের মতো করে মানে ব্যবহার করবে। তো এটার সাথে ধরো যে আসলে আমরা চাচ্ছি যে আরো হয়তো অনেক মানুষের একটা যোগাযোগ তৈরি হবে, কালচারাল যারা কাজটা, কালচারাল অ্যাক্টিভিটির সাথে যারা জড়িত আছে তাদেরকে ইনক্লুড করা। আর এর মধ্যে ধরো মাহবুবের অনেক ধরনের ইনপুট আছে, আইডিয়া আছে, যেহেতু মাহবুবের একটা শ্বশুর বাড়ি। তো স্বাভাবিকভাবে মানে এটা একটা বলা যায় যে আর্টিস্টিক ওয়েতে আবার ফ্যামিলিগত ভাবে সব দিক থেকেই একটা সাপোর্ট নিয়ে আমাদের এগোতে হবে। আর পল ভাই যে নবান্নের কথা বললো টললো, এমনিতেও আমাদের ওদিকে একটা মজলিশি ব্যাপার থাকে যে বছরে কোনো একটা সময় মজলিশ করা, এরকম এটাও আমাদের বাড়িতে একটা ঘটে। বছরে একবার দুবার এরকম গ্রামবাসীদের খানা পিনা একসাথে করা হয় কোনো একটা মৃত্যুবার্ষিকী বা কোনো একটা কিছুকে কেন্দ্র করে। তো পল ভাই যেটা বললো যে ওই সময় যে নবান্নের কথাটা বলছিল, আমাদের এরকম আইডিয়া আছে যে ওই সময়টায় যদি আগামী বছর আমরা শুধু আমরা না, মানে আমরা একটা বলা যায় যে অনেক বড় একটা গ্রুপ নিয়ে ওই জায়গাটায় গিয়ে কাজ করা, কিছুদিন থেকে, হয়তো সপ্তাহখানেক থেকে কাজ করা, এবং একটা এইরকম একটা নবান্নের আনন্দটাকে আরো কাজে লাগিয়ে সবাই মিলে একটা খানা পিনার একটা ফিস্টের একটা ব্যবস্থা করা, যেটা আসলে ওইখানকার একদম লোকালি আমাদের কিছু ফুড আছে মজলিসে খাওয়া হয়। ওখানে কিন্তু পোলাও কোরমা কেউ পছন্দ করবে না এই মজলিসে, কিন্তু বলে ভাত আর আটার ডাল বলে একটা খাবার আছে, গরু মাংস দিয়ে করা হয়। তো সেই খুব ঝাল করে করা হয়, এইটা সবাই চেটেপুটে খায় কলা পাতার মধ্যে, চট বিছিয়ে দেয়া হয়, সেখানে বসে সবাই খায়। খুব মানে একটা বলা যে এটা ট্র্যাডিশনালি বহু বছর ধরে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। তো এরকম একটা প্ল্যান আছে। আর নবান্নের তুমি জানোই যে আমরা যেহেতু নর্থ বেঙ্গলের ওইদিকে একটা ঠান্ডাও বেশি থাকে, ওইদিকে ধরো যে যখন ধান ওঠে সারা বাংলাদেশেই হয়,
যে ওই সময় একটা পিঠা তৈরি, পিঠা বানানো। তো আমরা চাইবো যে ওই টাইমটাতে আমরা যখন যাব সেখানটায় এবং কাজ করব, ওই টাইমটাতে এই বিষয়গুলো ঘটুক। আর এমনিতে ওই হাবটাকে ভাবা হচ্ছে যে খুব বড় কিছু না, খুব ছোট আকারে, বাট একটা চাচ্ছি যে আমরা অল্টারনেটিভ এডুকেশনাল একটা স্পেস করার দিকে যাওয়ার ইচ্ছা আর কি। সেটা নানান ভাবে হতে পারে, এই লিপি, হচ্ছে তুমি ব্যাপার। তুমি বলছিলে তোমার আরেকজন ভাই, যে হুম ডল ভাই, সে হুম অলরেডি এরকম একটা কাজ ভাবছিলেন যে ওই ওখানের বাচ্চা মেয়েদের নিয়ে, এবং তারা করে এসছে, মানে অনেক বছর ধরে এটা একটা প্র্যাকটিস ছিলই ওখানে। তো সেইটা হ্যাঁ, নিয়েও পারলে। ডল ভাই হচ্ছে জুট নিয়ে কাজ করে, ওর একটা প্রতিষ্ঠান আছে বেকি সেন্টার। তো ওইটাতে ও জুটের কিছু প্রোডাক্ট করে, স্পেশালি মানে জুতো এবং ব্যাগ। ব্যাগের চেয়ে জুতোটাই বেশি, মেইন ফোকাসটা জুতোতে। তো ওইখানে একটা ও এর মাঝে ট্রাই করেছিল যে ওই এলাকার মেয়েদেরকে নিয়ে, এই মেয়েরা কিন্তু সবাই মোটামুটি পড়াশোনা করে বা এরকম কিছু, অনেকে আছে যে সংসারে কাজকর্ম করে, পড়াশোনা করতে পারেনি। তো এদের যে সূচিকর্মের একটা মানে সবাই দক্ষতা আছে, ওই দিকের কিছু স্টিচ আছে যেটা খুব মানে ওরা ব্যবহার করে নানান কাজে। তো এদেরকে দলবদ্ধ করে ডল ভাই খানিকটা এগিয়েছিলেন। কিছু আর্টিস্টদেরকে নানান সময় নিয়ে গিয়েছিলেন, যারা এখানে দেখতে পাচ্ছ যে পল ভাইদের ইউনিভার্সিটির একজন শিক্ষক অলি ভাই, উনি গেছেন কথা বলতে। তারপর তাছাড়াও ঢাকা থেকেও আমরা একটা টিম গেছিল। তো এরকম টাইম টু টাইম ডল ভাই চেষ্টা করেছিল যে একটা আর্টিস্টদের নিয়ে ওদের সাথে একটা কোলাবোরেশনে কিছু করা যায় কিনা, বা ওদের যে ডিজাইনিং এর ব্যাপারটা ওটাকে একটু বোঝানোর জায়গাটা তৈরি করা যায় কিনা। কারণ এগুলো তো জুতোতে হয়, সো ওরা যে কাপড়ে করে অভ্যস্ত সেটা না, একটু অন্যরকম ভাবে করা। তো সেই জায়গাটাকে কেন্দ্র করে কিছু কাজ ডল ভাই ওই কাজটা চালিয়ে যাচ্ছে, বাট ওই গ্রামটাতে যেভাবে ও কন্টিনিউয়াসলি চালাতে চেয়েছিল ওটা পারেনি। আমরা ভাবছি যে ঠিক এটাই না, বাট এইরকম কিছু জিনিসকে কিভাবে একটু ফিডব্যাক দেয়া যায় আর কি, সেই জায়গাগুলো আমরা ভাবছিলাম। আবুপ, আমি কিছু মিস করলাম? না, তুমি মোটামুটি পুরোটাই বলছি। আচ্ছা, ওটাই বলেছো। তো আমরা আমরা ওয়েট করে থাকবো কবে তোমাদের ওখানে তোমরা যাবে। আমিও যাব যদি লকডাউন এবং এই সমস্ত। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, আমাদের তাহলে লিপি আর পল ভাইয়ের যদি জন্য কারোর প্রশ্ন থাকে, কারো কিছু জানার থাকে, আমাদের করতে পারে। ফেসবুক লাইভেও আমরা আছি, আমরা জুমেও আছি। তো আমরা এরপরে, যেহেতু এখনো কেউ প্রশ্ন করেনি, আমি দেখতে পাচ্ছি না প্রশ্ন, ইয়ে কি দেখতে পাচ্ছ ফেসবুকে কারোর প্রশ্ন আছে? না বোকাদা, কারো প্রশ্ন নেই। আমার আচ্ছা, মনে হয় তুমি কন্টিনিউ করো, শেষে কারো প্রশ্ন পেলে একসঙ্গে আমরা উত্তর দিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা, পল ভাই ধন্যবাদ। আমরা তাহলে এবার আমাদের লাস্ট ফেজের ইয়েতে চলে যাচ্ছি। লাস্ট আমাদের আর্টিস্ট জড়ি, সেটা হচ্ছে মেহবুব আর লিপি। তো ওরা, ওদের বাড়িতে ঢাকা শহরের ঠিক উল্টো দিকে, ঢাকা শহরই বলবো। তো সেখানে ওদের ওদের জায়গায় ঠিক লকডাউন হওয়ার পর থেকেই খুব খুব একটা খুব একটা 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 স্ট্রেংথ নিয়ে একটা কাজ শুরু করে প্লান্টিং এর। একদমই আইসোলেশনে ছিল তখন তারা। তো এবং সেই সেই জায়গা থেকে কিন্তু জিরো ওয়েস্ট ফুড আর্টের ইনিশিয়েশন হয়। সেখান থেকেই ওদের মাথায় আসে যে একটা এরকম প্রজেক্ট করা উচিত, বা এবং করা উচিত শুধু না, তোমরা করেও ফেললে এবং এতজনকে পার্টিসিপেট করালে। তো এবার তোমরা তাহলে বলো যে তোমাদের আগে আমি তোমাদের থেকে জানতে চাইবো যে তোমাদের বাড়িতে পার্সোনালি তোমরা কিভাবে কাজগুলো করলে, কি ফেস করলে, কি হলো। এবং তোমাদের সঙ্গে আমার রেগুলার মাঝে মধ্যেই কথা হতো, তোমরা খুব আগ্রহ সহকারে বলতে যে এইটা হচ্ছে, এইটা এটা হলো আজকে, কালকে ওটা হবে। এরকম অনেক কথা আমরা বলেছি লাস্ট দীর্ঘ মাস ধরে। তো তোমরা বলো যে তোমার বাড়িতে কি করছিলে, এবং ফাইনালি তারপরে আমরা যাব বৃত্তের ব্যাপারে। তো মেহবুব, লিপি, বলো, তোমরা শুরু করো যে তোমাদের প্রজেক্টে তোমরা কিভাবে দেখেছো। মাহবুব চাচ্ছে আমি শুরু করি। আচ্ছা,
আমি তোমাদের ভিডিওটাও দেখাতে শুরু করবো আগে ভিডিও দেখে আমি শুরু আচ্ছা হ্যাঁ তোমরা বলতে থাকো আচ্ছা হ্যাঁ তোমরা লকডাউনের টাইমটা আমরা যখন মানে ফেব্রুয়ারিতে শেষ পর্যন্ত, আমরা ফেব্রুয়ারির এন্ড পর্যন্ত আমরা নেপালে ছিলাম। তা আমাদের ফিরে এসে যা থাকে আর কি, সব ধরনের নানান ধরনের প্রস্তুতি, নানান ধরনের চিন্তা ভাবনা, সারা বছরের নানান প্ল্যান, অনেক এক্সিবিশন, এই সেই হাবিজাবি, এগুলো নিয়ে তো একটা মানে পরিকল্পনার মধ্যে যখন আমরা ছিলাম, তারপর হঠাৎ করে এসে প্রথম তো প্যান্ডামিকটা কেউ আসলে আমাদের মতো সবারই যে কেউ বুঝতেও পারছিল না যে আসলে কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে চায়নার পরে। তো তারপর যখন আমরা মার্চের শুরুতে আমাদের মনে হলো মানে এটা নেপালের দিকে এন্ডে গিয়ে আমাদের একটু ভয় পেলাম আমরা, তারপর ফিরে আসলাম খুব ভয় নিয়ে। ফিরে এসেই সমস্ত সারা পৃথিবীতে তোলপাড় হয়ে যাচ্ছে, এবং আমরা বুঝে গেলাম যে আমাদের সেই মার্চের এন্ডে দিল্লিতে যাওয়ার কথা ছিল। আমরা বুঝে গেলাম যে এখন এটা সম্ভব না এবং অ্যাপ্লাই করারও কোনো প্রয়োজন নেই। তো এই রকম অবস্থায় যখন মার্চের 13 থেকে আমরা ঘরবন্দি করে ফেললাম নিজেদেরকে, আর বেরোলাম না, হাসনাবাদে বাড়িতে সিদ্ধান্ত নিলাম, সমস্ত বাজার টাজার করে আমরা বসে গেলাম ঘরে। এবং তারপর মনে হলো একটা বড় ধরনের ক্রাইসিস, ডিপ্রেশন উইদিন মানে 1 or 2 weeks, এরকম একটা ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা যেটা সবারই হচ্ছিল। এরকম একটা সিচুয়েশনের মধ্যে খুব ফ্রাস্ট্রেটিং একটা অবস্থায়, স্পেশালি যখন বাংলাদেশেও 26শে মার্চে লকডাউন করলো মার্চ থেকে। তারপর আমরা দেখলাম যে অনেকের ফোন আসা শুরু হলো, আমাদের পরিচিত অনেকজন যাদের অর্থনীতিটা প্রতিদিনের আয়ের সাথে জড়িত, এরকম অনেক আর্টিসান, তারপরে অনেক আর্টিস্ট যারা কমিশন ওয়ার্ক করছিল, কাজগুলো বন্ধ হয়ে গেল, অনেকের কাজ সাবমিট করবে সেগুলো হলো না, অনেকের জবগুলো চলে গেল ফটাফট। তো আমাদের সঙ্গে কন্টিনিউয়াসলি কথা হচ্ছিল সবার ফোনে ফোনে, এবং ওইটা একটা বড় ধরনের একটা ডিপ্রেশনের জায়গা ক্রিয়েট করলো আমাদের মাঝে। তো ওই এমনিতেও আমরা ভাবছিলাম যে আমাদের বাড়িটাতে আসলে মানে 2018-তে আমরা উঠি, তারপর থেকে আমরা ভাবছিলাম যে বাগান ধরবো, ওইভাবে ভালো করে আয়োজন করে বাগান ধরা হচ্ছিল না। তো এগুলো যখন নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছিলাম, তখন মনে হলো যে মাহবুবার, আমি তখন চিন্তা করলাম যে দেখলাম যে জানালা দিয়ে আমরা তাকিয়ে দেখতাম বাইরের জগৎটা, আমাদের মনে হলো খাদ্য একটা বড় সংকট হয়ে দাঁড়াচ্ছে, এবং এইটা থেকে আমাদের তো মানে অনেক লোকজনই মানে এমন একটা পর্যায়ে পৌঁছাবে যে খাবারটা সে চাইতেও লজ্জা পাবে, আবার না খেয়ে থাকতেও তো পারবে না। তো এরকম একটা সিচুয়েশনের আভাস আমরা তো সবাই এক্সপেরিয়েন্স করছিলাম। তো সেখান থেকে আসলে মনে হলো যে জিরো ওয়েস্ট ফুড আর্ট, এইটার কনসেপ্টটা কিভাবে বিল্ড আপ করা যায়। তো আমরা মাহবুবার আমি মিলে ভাবলাম ওটাকে আসলে 4টা এলিমেন্টের কথা আমাদের খুব মনে হলো, মাথায় এলো। একটা হচ্ছে যে তোমার গ্রো করা, 2 নাম্বার হচ্ছে শেয়ার করা, 3 নাম্বার হচ্ছে ওইখান থেকে ওইটাকে মানে ওয়েস্টটাকে কিভাবে কাজে লাগানো যায়, এবং জিরো ওয়েস্টে কি করে যাওয়া যেতে পারে, যে কোনো কিছুই আমরা ফেলবো না এবং সবটাই কাজে লাগানো, জমি থেকে শুরু করে যেটা ফসল হবে সবকিছুই কি কাজে লাগানো যায়, সবকিছুই কাজে লাগানো দরকার। আর 4 নাম্বার হচ্ছে যে মানে এই পুরো প্রজেক্টটা থেকে, যেহেতু আমরা আর্টিস্ট, আমাদের যেখানেই আমরা যাই না কেন, যাই করি না কেন, মানে আসলে আমরা তো বসে কেউ থাকবো না, আর আউট অফ এভরিথিং মানে হাউ ক্যান উই প্রডিউস সাম আর্টওয়ার্ক, এরকম একটা ভাবনা যে কি করে আর্টিস্টরা এটা থেকে একটা আর্টওয়ার্কের দিকে যাবে, এবং প্রজেক্ট হিসাবে, আর্টের একটা প্রজেক্ট হিসাবে ফাইনাল একটা প্রসেসের মাঝখান দিয়ে একটা, এটা তো একটা প্রসেস বেসড একটা জাস্ট বলা যায় যে প্রজেক্ট, এটাকে আমরা ফাইনাল কোনো প্রোডাক্টের কথা ভাবিওনি কখনো। তো প্রথম থেকে এরকম ভাবা হচ্ছিল যে বাট একটা যেন ওই প্রসেসটা যেন একটা মানে ফাইনালি একটা আর্টওয়ার্কের দিকে যায় আর কি সবার, সেটা যে কোনো একটা সেটার একটা রূপ থাকতে পারে। তো
তো not necessarily we are going to show it in a gallery space or whatever. তো এইরকম একটা জায়গা থেকে আসলে চিন্তাটা করা, এবং তারপর আমার মনে হয় মাহবুব বলুক যে কিভাবে আমরা তখন শেয়ার করলাম, যে বিষয়টাকে কি করে আসলে শেয়ার করা যায়, শেয়ারের পর সেই জায়গাটাকে ডিসকাস করে কিভাবে ওইটাতে একটা রিয়াকশন পাওয়া যায় এবং সেখান থেকে কি করে অ্যাকশনে যাওয়া যায়। তো মাহবুব বললো। বলো ম্যাম। অ্যাকচুয়ালি মানে টোটাল বিষয়টা একটা বেশ মনে হচ্ছে একটা পলিটিক্যালি আমরা একটা একটা গেমের মধ্যে দিয়ে যাচ্ছি। আর পুরো ইস্যুটাই এমন একটা খুব ফ্রাস্ট্রেটিং, এট দ্য সেম টাইম আর একটা পজিটিভও লাগছিল। আমাদের আশপাশের পলিউশনটা কমে আসছিল, কোয়াইট হয়ে গেছিল। তারপর আমাদের অনেকগুলো, যেমন আমাদের বাসায় ঘুঘু ঘুঘু পাখির বাচ্চা দিল, বুলবুলির বাচ্চা, সেগুলো হাতের কাছে। মানে এই ন্যাচারাল যে রেসপন্সটাও আবার খুব এক ধরনের মানে এক ধরনের হ্যাপিনেস নিয়ে আসছিল। যেহেতু প্রজেক্ট তো আমরা মানে আমি শেয়ার করে সবার মধ্যে একটা আর্টিস্টদের মধ্যে একটা এক ধরনের ডিপ্রেশন কাজ করছিল। যখন আমরা শেয়ার করছিলাম সবাই একটা একটা ভাবনার একটা একটা ট্র্যাকের মতন মনে করছিল, যেটা আমার কাছে মনে হচ্ছিল যে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। যে এবং আমরাও যখন আর্টিস্টদের সাথে কথা হচ্ছিল সবাইকে ফোন করে জিজ্ঞেস করলাম এটা মানে যেন কেউ ডিপ্রেস না হয়ে যায়, কেউ ফ্রাস্ট্রেটেড না হয়ে যায় বিষয়গুলো এ নিয়ে। অনেক জায়গায় পরিচিত কাছে ওদের সাথে আলাপ হচ্ছিল। তো এটা যখন আমরা শেয়ার করলাম তখন অনেকের মধ্যে একটা ধরনের আছে, ঠিক আছে, একটা ভাবার একটা একটা গ্রাউন্ড পাওয়া গেল। দেন সবাই নিজের মতন করে নিজেদের আইডিয়াকে স্প্রেড আউট করা বা আইডিয়াকে এক্সিকিউট করা, কিছু ফেলিউর হওয়া, কিছু সাকসেস হওয়া, কিছু অনেক কিছু রোমান্টিকতা নিয়ে শুরু করা, আবার দেখা যাচ্ছে রিয়ালিটিজ এ ডিফারেন্ট, একটা নিউ রিয়ালিটির দিকে চলে যাওয়া। তো এইগুলো ব্যাপার তো চলছিল পুরো প্রসেসের মধ্যে দিয়ে। তো আমাদের এইখানে আসলে আমাদের লিপি বললি যে একটা প্রি আইডিয়া ছিল, আমরা এই বছরই আমাদের আসলে গার্ডেন করা, রুফটপ গার্ডেন। এবং আর নিচের যেই এখন যে জিনিসটা দেখছি নিচের গ্রাউন্ডটা আসলে আমরা খুব চাচ্ছিলাম যে ওয়াইল্ড একটা গার্ডেনই থাক। এটা আমরা আসলে ওইটা আমার ছোট ভাইয়ের একটা ল্যান্ড, তো ওইটা মধ্যে আমরা ভাবছিলাম ওয়াইল্ড থাকবে, হয়তো কিছু কিছু জায়গায় কিছু ফলন হবে, সেটা যেভাবে হয়ে আসছে ওইভাবে থাকবে। আর ছাদের মধ্যে একটু ওয়েল ডিজাইন একটা গার্ডেন করবো, কিন্তু মাথায় ছিল না যে গার্ডেনটা হবে যেটার মধ্যে কোনো খাবার উৎপাদন হবে, কোনো সবজি উৎপাদন হবে, কোনো ভেজিটেবল উৎপাদন হবে, এমন আইডিয়াটা ছিল না। আইডিয়াটা ছিল যে একটা একটা বিউটিফুল একটা একটা হ্যাপি একটা স্পেস। সো জিরো ওয়েস্ট ফুড আর্টের কারণে আসলে পারসেপশনটা চেঞ্জ হয়ে গেছে। কারণ বিউটি বা গার্ডেন বা হয়তো ফ্রেঞ্চ গার্ডেন বা জেন গার্ডেন, নানান ধরনের গার্ডেন ফর্ম আছে। তো আমরা এইখানে গার্ডেনটা আমরা এখন যে ডিসিশনটা নিয়েছি, আমাদের গার্ডেনটা হয়ে যাবে মানে কোনো ধরনের খাবার উৎপাদন হবে, যেগুলো হচ্ছে ভেজিটেবল হতে পারে, হয়তো বা শাক হতে পারে, এই ধরনের কিছু আমরা ওইভাবে ডিজাইনটা ডেভেলপ করতেছি এই জিরো ওয়েস্ট ফুড আর্টের কারণে। তো আমরা যে মানে যে পরিমাণ ইনভেস্ট করেছি, যেভাবে আমরা রোমান্টিকতা নিয়ে শুরু করছি, ওই পরিমাণে আসলে কিছুই পাওয়া যায় না। কারণ হচ্ছে যে আমরা যে শহরে বসবাস করি, সেই শহরে আসলে ভীষণ পলিউটেড। এত পলিউটেড আমরা আগে এত রিয়ালাইজ করিনি। যেটা হচ্ছে যে, এবং আমাদের পাশে যে একটা ইন্ডাস্ট্রি আছে, সেই ইন্ডাস্ট্রি থেকে যে গ্যাসটা আছে, সেই হয়তোবা আমরা একটা গাছের দুটো লতা বের হলো, পরের দিন দেখলাম যে গাছটা পুরো ব্রাউন হয়ে গেছে। তো এইটা আমাদেরকে ভীষণভাবে ফ্রাস্ট্রেটেড করছিল, এবং আমরা ট্রাই করছিলাম এইটার মানে মানে এইটা আসলে নেচার দিয়েই এর প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। তো আমাদের একটা প্রিভিয়াস আইডিয়া ছিল যে আমাদের কিছু বেগুন গাছ ছিল, সেগুলো কম বেগুন হতো কিন্তু সার্ভাইভ করতো। তো তুমি স্লাইড কন্টিনিউ করতে পারো বোকা। তো সেইগুলো আর হচ্ছে যে কিছু র্যান্ডাম জিনিস হয়, যেগুলো হচ্ছে শাক কিছু র্যান্ডাম হতো, সেগুলো দেখতাম যে টিকে যেত। তো আমরা ওই দিকে নেই, ওই পথ অবলম্বন করি। তারপরে আসলে যখন গাছটার উপর একটা প্রেশার পড়ে বাড়তি, ও আসলে ফলন দিতে দেরি করে ফেলে। সো এই 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 যে স্ট্রাগলটা, যে যে ইন্ডাস্ট্রি থেকে যে মানে কস্টিক সোডা ইন্ডাস্ট্রি, এখানে একটা এক ধরনের গ্যাস বের হয়ে আসে এবং ওইটা ক্লোরিন তৈরি করে ওরা।
তো ওইগুলো ল্যান্ডিং হতো আর কি আমাদের এই স্পেস যে এই ছবিটার মধ্যে দেখা যাচ্ছে যে মানে কেবল গাছটা উঠলো তারপরে বার্ন করে এবং মরে গেল। তো এইভাবেই চলছে দীর্ঘ সময়, এখনো আমরা ফেস করছি প্রবলেম। বাট এনিওয়ে এইভাবেই যেহেতু আমরা এখানে থাকছি, এই প্রসেসের মধ্যে দিয়ে যাবে। তো আর্টের ব্যাপারটাও আসলে কি যে আমাদের মানে আমাদের পার্সোনাল প্র্যাকটিসের মধ্যে খুব বেশি হচ্ছে যে আমরা আসলে ইনভলভ থাকি বেশি, অনেক মনে করি যে আর্ট ইজ আ পার্ট অফ আওয়ার লাইফ। তো এখানে আসলে কোথায় এন্ড প্রোডাক্টে যাবে, কিছু কাজ আছে যে এন্ড প্রোডাক্টে যায়, কিছু কাজ আছে যে হয়তোবা প্রসেসের মধ্যেই শেষ হয়ে যায়, হয়তোবা দেখা যাচ্ছে আইডিয়া চেঞ্জ হলো অন্যদিকে চলে। তো এই প্রজেক্টটা আসলে এমন ভাবে একটা এনকেজ করেছে, মানে এই ধরনের একটা মানে হিলিং এর মতন লেগেছে এবং আমাদের ফিজিক্যাল স্ট্রেংথ বাড়িয়ে দিয়েছে, যেটা আসলে আমরা মানে ভিতর যেই একটা মিনিমাম বাজেট ছিল আমাদের, হয়তোবা এই বাজেটটা আমরা হয়তোবা আমরা 300 পরিবারকে একবেলা খাবারের ব্যবস্থা করতে পারতাম। কিন্তু যখন এই প্রসেসের মধ্যে দিয়ে আসছে তখন দেখা যাচ্ছে যে আসলে প্রচুর লোক ইনভলভ হয়ে গেছে এবং লং টার্ম প্রসেসে গেছে, যেটা আসলে হয়তোবা খাবারের বিষয়ের চাইতে অনেক মেন্টাল এবং একটা হিলিং প্রসেসে চলে গেছে, যেটার আসলে যেটা একটা অন্য ধরনের একটা ফর্ম ক্রিয়েট করছে, অন্য ধরনের পারসেপশন ডেভেলপ করছে, যেটা হচ্ছে আমরা যখন আরবান সোসাইটি আমাদের বাংলাদেশে ঢাকার অ্যাপার্টমেন্ট কালচারটা স্টার্ট হয় ভেরি ইটস নট মানে খুব বেশি না, হয়তো 70s এর যারা তারা এটা স্টার্ট করে, এটা গ্রো হয় 80s এর দিকে, তখন তারা ইয়াং ছিল, তাদের লাইফের ভাবনাটা একরকম ছিল। এখন যখন এই জেনারেশনটা বৃদ্ধ হয়ে যাচ্ছে, এখন এদের বয়স যখন 75 মোর দেন 70 হয়ে গেছে, তখন এই নগর জীবনের সাথে একটা ডিসকানেকশন তৈরি হয়ে গেছে। কিন্তু এই ডিসকানেকশন এবং তাদের অ্যাসোসিয়েশনের যে ল্যাকিং, সেই জিনিসটা এই প্রজেক্টের মধ্যে আমরা রিয়েলাইজ করতে পারি এবং আমাদের কাছে মনে হচ্ছে এই প্রজেক্টের মধ্যে দিয়ে এটার একটা অ্যানাদার একটা লেয়ার্স ডেভেলপ করে, অ্যানাদার অ্যাসোসিয়েশন ডেভেলপ করতে পারে যে ওল্ডার জেনারেশনের মধ্যে, যেহেতু ওরা অ্যাপার্টমেন্টে থাকে, তাদের ওয়াকিং স্ট্রিট নাই, তাদের পার্কে যাওয়ার ফ্যাসিলিটিস নাই, তার পার্কে যেতে হলে তার গাড়ি নিয়ে যেতে হবে, কোনো কমিউনিটি স্পেস নাই, এমন ভাবে সিটি ডিজাইন হয়েছে। তো এর মধ্যে যেমন ইমরান সোহেলের প্রজেক্টটার মধ্যে ওর মানে গ্র্যান্ড মাম এবং ওর মাম এবং ওর ফাদার ইনভলভ হয়ে গেছে। তো ওইটা একটা আমাদেরকে মনে হচ্ছে যে দিস ইজ দ্য মানে একটা প্রসেস হতে পারে যে ওই জেনারেশনকে একটা একটা হিলিং, একটা মেন্টাল সাপোর্ট, মেন্টালি এবং ফিজিক্যাল ইউনো দ্য মানে এনার্জি গেইন করার এটা একটা প্রসেস হতে পারে। তো এই প্রজেক্টের কিছু কিছু সাইড মানে কি বলে সাইড ইফেক্ট বলে বা কি বলে একটা সাব প্রোডাক্ট, এরকম কিছু ব্যাপার আসছে যেটা আসলে ফুড এবং ফুড ডেলিভারির জায়গা থেকে অন্য জায়গায় একটা টার্ন নিছে। সো এই যে একটা ইকোসিস্টেম, এই যে একটা অর্গানিক প্রসেসের মধ্যে দিয়ে প্রজেক্টটা ডেভেলপ করছে এবং আমরা যখন গাছ টাছগুলো এখানে বুনতেছি বা আমরা যখন গাছগুলো পরিষ্কার করছি, আমাদের মধ্যে একটা মানসিক একটা অন্য ধরনের একটা অ্যাটিটিউড ডেভেলপ করেছে, যেটা হচ্ছে যে আমরা যে বায়োডাইভার্সিটি দেখতে পাচ্ছি এবং অন্য নানান ধরনের প্রাণ যে আমাদের চারপাশে আমাদের নেবারহুড আছে, তাদের সাথে একটা কানেকশন ডেভেলপ হচ্ছে। সো এইগুলো একটা হচ্ছে, আবার এট দ্য সেম টাইম ফ্রাস্ট্রেশনও ডেভেলপ করছে, যে কারণ এই নেবারহুড গুলো বেশি দিন থাকবে না, কারণ অলরেডি আমাদের পাশে আরেকটা বিল্ডিং 11 তলা বিল্ডিং হয়ে যাচ্ছে, হয়তোবা নেক্সটে আমাদের যে কালকেও লিপি যে মাছরাঙাটা ছবিটা তুললো সেই মাছরাঙাটা পাওয়া যাবে না, অথবা বক যে আসছে সেই বকটা আসবে না, কারণ আমরা ওই নিচের পুকুরটা রাখার একটা বড় উদ্দেশ্য ছিল, সেখানে পাখিরা আসতো আর আমাদের যে মাছগুলো ছিল সে মাছগুলো ওরা খাওয়ার জন্য আসতো এবং পানির জন্য আসতো। তো এইটা হয়তোবা আর আমরা রাখতে পারবো না, বাট এইটাই তো আসলে নগর জীবন বা একটা কনজিউমারিজমের প্র্যাকটিস, যেটা সুমনা বলতেছিল যে বনগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। বনটা ধ্বংসই হবে, কারণ বন তো আর অর্থনীতির সাথে সরাসরি সম্পৃক্ত না, এটা কনজিউমারিজমের মধ্যে এটা পড়ে না, তো বন রেখে কি হবে। তো এমনই ব্যাপারগুলো হচ্ছে। বা আর এই আর একটা আর্ট প্রসেসের মধ্যে দিয়ে যেটা আমাদের বৃত্তের একটা একটা আলাদা একটা ভাবনা থাকে, যেটা একটা অল্টারনেটিভ আর্ট প্র্যাকটিস, অল্টারনেটিভ আর্ট এডুকেশনের মতন। যেমন ধরো যে মানে যখন আমরা ফুড আর্ট বা এই ধরনের কিছু অন্য মানে মেইন স্ট্রিম মেটেরিয়ালস এর বাইরে যখন আলাপ করতে যাই, তখন হয় কি যে
এক ধরনের একটা গ্যাপ ক্রিয়েট হয়, যেটা যখন আমরা যখন প্রথম দিকে বৃত্ত স্টার্ট করেছিলাম তখন দেখা যাচ্ছে যে পারফরমেন্স বা ভিডিও ওয়ার্ক বা ইনস্টলেশন, তো ওই জায়গাটাকে একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল তৈরি করতে একটা টাইম নিয়েছে। তো যখন আমরা আবার ভাবছি যে না, আর্টের আরো আরো ডিফারেন্ট টাইপের ফর্মে যেতে পারে, আরো ডিফারেন্ট ভাবে অ্যাপ্রোচ হতে পারে, তখন একটা একটা টাইম নেয়। এবং সে কারণে আমরা ভাবছি যে এই ধাঁচের প্রজেক্ট গুলো একটু লং রানে কি করে যাওয়া যায়, একটু দীর্ঘমেয়াদী, এবং এই প্রজেক্টটা অলমোস্ট দীর্ঘমেয়াদী, এবং এটা বলা যায় যে পার্ট অফ লাইফ এর মতো, একটা কাইন্ড অফ প্র্যাকটিসের মতন এই প্রজেক্টের ম্যাক্সিমাম প্রজেক্ট গুলো। বেশি বলে ফেললাম। না না, তুই বলো, বলতে থাকো। না এইটা খুব ইন্টারেস্টিং যে একটা, যদিও তোমরা দুজনে এবং তোমরা দুজনে এই বিভিন্ন আর্টিস্ট এখানে যেভাবে তারা তাদের পার্টিকুলার মিডিয়াম নিয়ে কাজ করছিল, সেইখান থেকে হঠাৎ করে একটা একটা খুব একটা একটা জীবন্ত জিনিস নিয়ে কাজ করা শুরু করলো, জীবন্ত মানে প্লান্টস নিয়ে কাজ করা শুরু করলো। এটা খুব একটা খুব ভালনারেবল একটা একটা লিভিং একটা অবজেক্টের সঙ্গে কাজ করা, তার সঙ্গে যে সম্পর্ক বিল্ড করা, তার সঙ্গে যে এঙ্গেজমেন্টটা বিল্ড করা, তার সঙ্গে যে বিভিন্ন, আমি বলছি যে অনেক রিলেশনশিপস বেরোলো হয়তো পার্সোনাল, যেটা যেটা তুমি মেনশন করলে, শুধু রিলেশনশিপ কিন্তু শুধু হিউম্যান কনটেক্সটে নাই, হিউম্যান নেচারের জায়গা থেকেও কিন্তু আমার মনে হয় বিভিন্ন আর্টিস্টরা বিভিন্ন ভাবে ইনফ্লুয়েন্সড হলো আবার নতুন করে, যেটা যেটা আমার মনে হয় এই প্রজেক্টটা একটা বিশাল সাকসেস। এবং তুমি আরো 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 যদি বলতে চাও তুমি বলো। তোমার আর্টিস্ট প্র্যাকটিস, তোমরা যখন এলে এখানে, আমি যেটা জানতে চাইছি যে যেটা তুমি বলছিলে যে তোমরা নর্মালি একটা ইভেন্ট বেসড প্র্যাকটিসের, এখানকার আর্টিস্টরা একটা একটা ওই জায়গায় আটকে যায়, একটা ইভেন্ট বেসড প্র্যাকটিসের জায়গায়, যে একটা ইভেন্ট হবে মানে একটা একটা প্রোগ্রাম হবে, এই ডেট, তার মধ্যেই আমাকে কাজটা করতে হবে, সেইভাবে তারা ভাবনা চিন্তাটা। তো এইখানে তো সেই ভাবনার থেকে অনেকে বেরিয়ে গেছে, বেরিয়ে যেতে পেরেছে, যেটা কন্টিনিউ করবে, যে এই যে ভাবনাটা, এটা খুব খুব একটা ইন্টারেস্টিং জায়গা এটা। তো এটা নিয়ে তুমি একটু বলো, তারপর আমি আরো বলবো, তারপর আমি আরো বৃত্তের অ্যাসপেক্টে আমার কিছু প্রশ্ন আছে। এইখানটায় যে প্রজেক্টটা আরো আমি সবার প্রেজেন্টেশন বা সবার সাথে এমনি তো যোগাযোগ হচ্ছিলই টাইম টু টাইম। তো এই যে প্রজেক্টের মধ্যে কতগুলো দিক নির্দেশনা আসছে, কিছু কিছু ভাবার মানে মানে অ্যানাদার থট এসছে, যেমন যেটা জুয়েলের যে প্রজেক্টটার মধ্যে, যেটা বাচ্চাদের সাথে ইন্টারাকশন করা, ওদেরকে সাথে ইনভলভ হয়, যেটা আমরাও ছোটবেলায় আমাদের বন্ধুদের মধ্যে আমরা গাছ এক্সচেঞ্জ করতাম, যেমন অনেক ধরনের খেলা ছিল আমাদের, যেমন স্ট্যাম্প এক্সচেঞ্জ করা, কয়েন এক্সচেঞ্জ করা, তো আমরা গাছও এক্সচেঞ্জ করতাম, এবং আমরা দেখতাম যে কার গাছে ফুল ফুটছে, কারণ যেটা ওই জুয়েলের কথাতে আমার একটা ভালো একটা মানে একটা একটা মেমোরি রিকল করছিলাম। সো আমি বলবো না যে আমি যেটা ভাবি সেটাই আমার নেক্সট জেনারেশন ভাববে, আই ওন্ট সে দ্যাট, কিন্তু আমি যেটা ফিল করি সেটা নিয়ে আমি বসবাস করব। সেই বসবাসের মধ্য দিয়ে যদি সেটা কারো গ্রহণযোগ্যতা হয়, সেটা হতে পারে। যেমন ধরো যে আমি বেশ কিছু টকের মধ্যে দেখি যে বাচ্চারা এখন কার্টুন দেখে, এটা করে সেটা করে, ওরা রবীন্দ্রসঙ্গীত গায় না, ওরা কালচারাল জিনিস করে না, ওটা ইটস নট লাইক দ্যাট। কারণ হচ্ছে যে কার্টুন গুলো যে হয়, এটা পৃথিবীর সবচেয়ে ইন্টেলেক্ট এবং মোস্ট ক্রিয়েটিভ পিপলরা এটার সাথে ইনভলভ, ইটস এ মেগা ইন্ডাস্ট্রি। সো ওরা চাইল্ড সাইকোলজি দেখে, সবকিছু দেখে ওইগুলো করে। কিন্তু প্যারালাল যেটা যে ইস্যুটা যেটা সুমনা বলছিল, যে অ্যাকচুয়ালি ও কার্টুন তো দেখবেই, ওকে আমি কার্টুন দেখা থেকে বাদ দেব না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ও কি কোথাও একটা গাছ রোপণ করতে পারছে, বা ও কি কোথাও একটা মাঠের মধ্যে দৌড়াতে পারছে, সেটা হচ্ছে একটা কোশ্চেন। কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের তো আসলে আমরা জাতিগতভাবে আমরা অনেকে নিজেকে একটা সুপিরিয়র নেশন হিসেবে ভাবি, বাট প্র্যাকটিসিং বা রিয়ালিটিতে এটা আসলে মার্চ করে না, এটা আসলে খুব টু ডিফারেন্ট থিং। মানে আমি যেটা বলছি আর যেটা প্র্যাকটিস করছি এটার সাথে কোনো কানেকশনটা নেই। তো এই কানেকশনটা হওয়াটা আসলে দরকার বা দরকার না, এইগুলো তো আলাপ এটা চলছেই, এটার কোনো শেষ নেই। বাট এনিওয়ে, এটা আমাদের কাছে, এই জন্য আমাদের কাছে এই প্রজেক্টটা খুব ইন্টারেস্টিং লাগছিল, এবং আমরা বৃত্তর পক্ষ থেকে ভাবছি, বা আমার পার্সোনাল প্র্যাকটিস থেকে ভাবছি যে এটা আসলে
লং রানে যাওয়ার বিষয়। এটা আসলে ইটস নট এ ইভেন্ট, ইটস নট এ টাইম বিং। এটা হয়তোবা এই সময়টা আমাদের একটা নলেজ একটা আমরা গেইন করলাম, কিন্তু এইটা থেকে আমরা এই নলেজটাকে কিভাবে লাইফের সাথে সম্পৃক্ত করা যেতে পারে এইদিকে আমরা হয়তোবা ভাবতে পারি, যেতে পারি। আমার আমার একটা যেটা এই তোমাদের এই প্রজেক্টটার সঙ্গে বারবার করে আমি যেটা উঠে এসছে কিছু প্রশ্ন, যে তুমি যেটা বলছো যে এই লকডাউনের মধ্যে সবাই আটকে পড়ে আছে, তোমরা এখনো আটকে আছো, আমরা সবাই আটকে আছি, মানে আইসোলেশনে আছি, কিন্তু এই আইসোলেশনের মাধ্যমেও একটা খুব ইন্টারেস্টিং একটা কনস্ট্রাকটিভ কিন্তু একটা একটা মেসেজ বা একটা আদান প্রদান করেছো তোমরা বিভিন্ন আর্টিস্টের সঙ্গে, কিউরেটোরিয়ালি যদি বলো, এবং সেইটা আবার মানে ধরো গাছপালা নিয়ে তো সবাই ভুলেই গেছিল, মানে গাছপালা নিয়ে যে কাজ করা যায় বা কাজ আমরা করি না, কারণ আমরা খুব ব্যস্ত এখন সবাই। তো এই যে হঠাৎ করে আবার নতুন করে যে গাছপালা নিয়ে কাজ করা শুরু করলো, এই ডিসকাশন সবাই বিভিন্ন আর্টিস্টরা করতে থাকলো যে তুমি কি করছো, আমি কি করছি। এই যে হিলিং প্রসেসটা তো শুধু হিলিং এর জায়গা থেকেই না, আরো অনেক কিছু শেখার জায়গা থেকে এটা যেরকম ছিল, আবার অনেক কিছু আমার মনে হলো যে এটা যেহেতু প্রথমবার এরকম তোমরা ভেবেছো একটা আইডিয়া এবং অনেকে এটা নিয়ে কাজ করেছে, এই বারবার করে বলছি যে এই এগ্রিকালচার বা এই যে গ্রো করার যে জায়গাটা, সেখানে অনেক কিছু জিনিস বাদ গেছে আমার মনে হচ্ছে। এখনো হয়তো ভবিষ্যতে এটা নিয়ে কাজ করবে, যে এই যে ওয়েস্ট কথাটা যে বললো, মানে আজকে জুয়েল বললো ওয়েস্টের কথা, কিন্তু ওয়েস্টটা নিয়ে কিন্তু এখনো কেউ সেভাবে নজর দেয়নি। ওয়েস্ট নিয়ে প্রচুর কাজ করা যেত বা ভাবা যেত যে কোথায় ওয়েস্ট হচ্ছে, কেন হচ্ছে, এই প্রসেসগুলো, ইভেন ওয়েস্টের ডিজাইনের জায়গা থেকে। এখন পর্যন্ত তোমরা শুধু গ্রো করছিলে এবং ওয়েস্ট, তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে লাইফস্টক মানে এই যে অ্যাকচুয়ালি বলা হচ্ছে 36% ফুড গ্রো করা হচ্ছে অ্যাকচুয়ালি লাইফস্টকের জন্য, এবং যেগুলো গরিব দেশ ছিল, যেগুলো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি ছিল, সবারই কিন্তু আস্তে আস্তে করে ইনকাম বাড়ছে। তো ইনকাম বাড়ার জন্য যারা গরিব মানুষ ছিল তারাও এখন আরো ডিমান্ড হচ্ছে কিন্তু ক্যাটল এবং মিট, এগুলো ডিমান্ড বাড়তে চলেছে, মানে আরো বিশ্বে এই যে এই যে ক্যাটল লাইফ স্টক, এগুলো নিয়ে কিন্তু খুব একটা কাজ হলো না। মানে আমার মনে হয় যে এটাও একটা খুব ইন্টারেস্টিং জিনিস, কারণ এগুলো তো আমরা খাই, এগুলো তো আমাদের, এবং এদের জন্য যে আমরা উৎপাদন করছি, যেটা 36%, যেটাকে বলা হচ্ছে তোমার আমরা যা প্রোডাকশন করছি এগ্রিকালচারের, অ্যাকচুয়ালি 55% শুধু আমরা কনজিউম করছি অ্যাজ হিউম্যানস, 36% লাইফ স্টক করছে কনজামশন। মানে আমরা যে ক্যাটেল, আমরা যে গরু ছাগল ভেড়া যা আমরা খাওয়াচ্ছি, এরা কিন্তু তার 36% যেটা আমরা বানাচ্ছি তারা খাচ্ছে, এবং 9% যেটা বলা হচ্ছে যে বায়োফুয়েল ক্রিয়েট করা হচ্ছে, মানে সেটা একটা ফুয়েলের মাধ্যমে চলে যাচ্ছে, মানে ফুয়েল হচ্ছে সেটা দিয়ে। তো দেখো কতটা ওয়েস্টেজ। আমি বলছি না যে আমি সেই জায়গায় যাচ্ছি না, বলতে চাইছি যে এইসব জিনিসগুলো কিন্তু আমার মনে হয় এইবারে এই সময় এখনো সময় হয়নি যে এগুলো আমরা ডিসকাস করি। তো কিন্তু যেরকম আমরা আবার খুব ইন্টারেস্টিংলি অর্গানিক জায়গাটা নতুন করে ভাবার চেষ্টা করেছিলাম, মানে যেটা এই যে কোনটা অর্গানিক আর কোনটা ইনঅর্গানিক, এই যে আমরা বারবার করে বলছি যে বাইরের সিনথেটিক সার কেন ব্যবহার করা হবে, আমরা করব না, তোমরা সবাই চেষ্টা করে যাচ্ছ যে সব থেকে এই সারটা কিভাবে কম করা যায়, সিনথেটিক সারটা কিভাবে কম করা যায়। অফকোর্স অর্গানিক সার নিয়ে কাজ করা সম্ভব এবং অনেকেই চেষ্টা করেছে এখানে কাজ করার। তো এইগুলো যেরকম আমাদের রিয়েলাইজেশন হচ্ছে, আবার অনেক কিছু এই সার নিয়ে খুব একটা কেউ কাজ করেনি, যে সারের যে বিষাক্ততাটাও একটা খুব ইন্টারেস্টিং জায়গা যেখানে মানুষের কাজ করতে, মানে অনেক আর্টিস্টরা সেগুলো নিয়ে কাজ করে। পয়জনস ফর ইনস্টেন্স, যে একটা World War II এর সময় যেভাবে সার ব্যবহার করেছিল একটা বম বানাবার জায়গা থেকে, সেটা এখন আবার যেহেতু যুদ্ধ হচ্ছে না বলে সেটা সারে আবার ট্রান্সফর্ম হয়ে গেল। এরকমই ব্যাপারটা ছিল মানে World War II এর কনটেক্সটে। তো এই যে বায়ো হ্যাজার্ড ওয়েপেন্স, এগুলো কিন্তু সব সার থেকেই, মানে এই সেম কেমিক্যালস গুলোই ব্যবহার করা হতো, যেটা এখন আমরা আবার খাবার প্রোডাকশনে ব্যবহার করছি। তো আমার মনে হয় এরকম কিছু। তারপরে এখন যে টেকনোলজি যেভাবে বেড়েছে, যেটা বলা হচ্ছে যে মডার্ন ফার্মিং এ যে কিভাবে তোমার ড্রোন টেকনোলজি চলে এসছে, যেভাবে তোমার মানে অ্যাডিকুয়েট, যে এই সময় তোমার ডেটা অ্যানালিসিস, যে এই সার মানে এইটুকুই জল লাগবে এই গাছটার জন্য, এইটাই লাগবে না, একদম এক্সাক্ট, মানে রোবোটিক্স এর জায়গা থেকে বলছি। এই অনেক বিভিন্ন জায়গায় আমরা এখনো বা তোমরা এখনো এগুলো এখনো হিট করনি, মানে আমার মনে হয়। কিন্তু ভবিষ্যতে আমার মনে হয় এই যে খুব একটা ইম্পর্টেন্ট এই জিরো ওয়েস্ট ফুড আর্ট নিয়ে যখন কথা বলা হচ্ছে,
তখন এইগুলো আমাদের ভাবা উচিত। এবং ডায়েট শিফটিংও একটা বিশাল বড় ব্যাপার, যেটা আমি বললাম যে লাইভ স্টক, এই যে লাইভ স্টকের জন্য যে আমরা এত করছি, প্রোডাকশন বাড়িয়ে দিয়ে চলেছি খালি, এগুলো আমাদের আরো ভাবার দরকার আছে। এবং তো আমি এবার তোমাদের থেকে জানতে চাইবো, তোমরা তোমাদের বৃত্ত হিসেবে যে এটা অসাধারণ একটা প্রজেক্ট ইনিশিয়েট করেছো, এর ফিউচার কি এবং কি ভাবছো, হোয়াট ইজ দ্য নেক্সট লেভেল? ওকে, এর মধ্যে আমি একটু অ্যাড করব, যেটা জুয়েল বা তুমি বলছিলে যে ফুড ওয়েস্ট, মানে ফুডের যে ওয়েস্টটা, অ্যাকচুয়ালি ফুডের ওয়েস্ট যদি আমি মানে ভাবি যে ন্যাচারাল মেটেরিয়ালস, এটা যদি নেচারে চলে যায় তাহলে আমি এটাকে ওয়েস্ট ভাবি না। আর সেক্ষেত্রে আমি দুটো বিষয় নিয়ে আসতে পারি। একটা হচ্ছে আমি চায়নার দেখেছি ম্যাক্সিমাম রেস্টুরেন্টে যে ওয়েস্ট গুলো আসে সেটা হচ্ছে ওই যে লাইফ স্টকের কাছে চলে যায়। তো আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যে নগরে যে ওয়েস্টটা করি এবং ওয়েস্টের যে প্রসেসটা, যেই জায়গায় আমরা ডাম্পিং করি, ওইটা অ্যাকচুয়ালি ওয়েস্ট হয়ে যায়। ওটা নানান কেমিক্যালের সাথে অন্যান্য ইসের সাথে ও আর নেচারে যায় না। হ্যাঁ। তো সেই কারণে এটাকে ওয়েস্ট বলবো। ওই ফুডটা, মানে ফুডটা হয়তো খাবার হিসেবে, কারণ ফুডটা তো হয়তো একটা মানুষ খাচ্ছে না, হয়তো একটা পাখি খাচ্ছে, হয়তো একটা পোকা খাচ্ছে, একটা কেউ একজন খাচ্ছে আর কি, হ্যাঁ, বা তার বাস্তবটা মাটির সাথে মিশে যাচ্ছে। কিন্তু এই সুযোগটা আমাদের নগর জীবনে নেই। তো এইখানে আমরা যে এখানে আমাদের গার্বেজ এর একটা ভয়াবহ প্রবলেম, আমরা যেখানে থাকি এখানে সিটি কর্পোরেশনের বাইরে, তো আমাদের সবসময় এই ওয়েস্ট নিয়ে প্রচুর ভাবতে হয় যে গার্বেজ করাটা, যেমন আমাদের সমস্ত যে অর্গানিক জিনিস আমরা সবকিছু সেপারেট করে অর্গানিক গুলোকে আমরা একটা জায়গায় সারে রূপান্তরিত করার চেষ্টা করি, যেটা কম্পোস্ট করি। আর আর প্লাস্টিক গুলো কাউকে মানে বাইরে রাখি যেন কেউ নিয়ে যায়, এরকম ব্যাপারগুলো রিসাইক্লিং এর জন্য। এটা একটা খুব কমপ্লিকেটেড, এটা হচ্ছে অ্যানাদার ইস্যুস। আর ফুড পলিটিক্স এর ব্যাপার, যেমন অনেকে না খেয়ে আছে অনেক সময়, যেমন আমি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের একটা প্রজেক্টে কাজ করেছিলাম, সেখানে দেখলাম যে রোহিঙ্গাদের খাবার পৌঁছানোর জন্য যে ওদের যে ইঞ্জিনিয়ারিং যে মানে মানে যে গ্রুপটা কাজ করেছে, এটা মানে আনবিলিভেবল। পুরো একটা ফরেস্টকে পুরো একটা শহর বানিয়ে ফেলছে, কারণ ফুডটাকে মানুষের কাছে পৌঁছাতে হবে। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে অর্গানিক ফুডের যে ক্রাইসিস গুলো, যেটা মধুপুরে তোমার আনারস হচ্ছে, যারা অর্গানিক চাষ করতেছে তাদের দেখা যাচ্ছে আনারসটা টাইম টু টাইম হচ্ছে না, হয়তো বা একটা পাকতেছে একটা পাকতেছে, কারণ এটা তো আমাদের পার্ট অফ লাইফের মধ্যে ছিল এই প্রসেসটা। ফলে আমরা ঘরে চাষ করতাম, যা হতো আমরা খেতাম। যখন মেগা স্ট্রাকচার ওই যে সুপারমার্কেটে চলে যায়, তখন আসলে ওর সাইজ মেনটেন করা, ওকে প্রিজারভেটিভ দেয়া, এর নানান ধরনের আলাদা ইন্ডাস্ট্রিয়াল প্রসেস চলে যায়। সো যা হয় আর কি, কনজিউমারিজম ডেভেলপ করলে যেই প্রবলেম গুলো তৈরি হয়। আচ্ছা, আমি তোমাকে প্রশ্নটা করলাম যে বৃত্ত এইবারে নেক্সট স্টেপ হিসেবে কিভাবে দেখছে জিরো ওয়েস্ট ফুড আর্টটাকে? তোমরা কি এখন কিছু নতুন কিছু ভাবছো এটা নিয়ে, মানে ফর দ্য নেক্সট স্টেপ কি হয়? এটা একটা খুব একটা ইউনিক জায়গা তোমরা খুলে ফেলেছো, অনেক আর্টিস্টরা এখন নতুন ভাবে এটা দেখবে। এবং এই নিয়ে ফুড আর প্লান্টস নিয়ে অনেক আর্টিস্ট সারা বিশ্বে কাজ করছে, কিন্তু তোমরা প্রথমবার একটা একটা ইউনিক জায়গা থেকে ধরলে, পুরো পুরো দেশের এতজন আর্টিস্ট মিলে শুরু করলে বিভিন্ন জায়গায়। তো সেই জায়গা থেকে তোমরা এখন কি ভাবছো নেক্সট কি? তোমরা এই ফুড আর্টের কনটেক্সটে বা বৃত্ত কি ভাবছো এখন নেক্সট? একটা হচ্ছে যে আর্কাইভিংটা আমরা ভাবছি যে খুব ইম্পর্ট্যান্ট, বিকজ এটা তো যেহেতু একদম মানে আমরাও তো একজন আরেকজনের কাজ দেখতে পাচ্ছি না, আমরাও তো কেউ কারো বাড়িতে যেতে পারছি না, যতটুকু আমাদের কনভারসেশন হচ্ছে, শেয়ারিং হচ্ছে সব অনলাইনে। তো সেই জায়গাটা থেকে আমরা একটা প্ল্যান করি যে এটাকে একটা কিভাবে আর্কাইভিং করা যায়, আর সেটার জন্যই আসলে তোমার দ্বারস্থ হওয়া। কারণ আমরা একটা পাবলিকেশনের কথা ভাবছি। এই টোটাল এই 5টা এপিসোডের যে ইন্টারভিউটা হলো, এটা আসলে একটা জায়গায় তোমার সুবিধার হলো, একটা জায়গায় যে তোমাকে আলাদা করে আর ইন্টারভিউটা নিতে হলো না কারোর, এবং এই কথাগুলো শুধুমাত্র আমাদের মধ্যেই থাকলো না, আরো যারা উৎসাহী আগ্রহী যারা আছেন তাদের কাছেও পৌঁছলো। কিন্তু আমরা চাচ্ছি যে আসলে এই কথোপকথন গুলো তো একসময় হারিয়ে যাবে,
হ্যাঁ, এই রেকর্ডটা আমিও হয়তো কোনোদিন খুলে দেখবো না কি আমরা রেকর্ড করেছিলাম। এটার জন্য বেস্ট হচ্ছে যে আমাদের একটা বুক ফরম্যাটে যাওয়া, সেটা একটা ই বুক হতে পারে। মানে মানে অ্যাট দিস মোমেন্ট আর কি আমরা ভাবছি যে একটি ই বুকের কথা, এবং পরবর্তীতে যদি আমরা মানে কোনো সহযোগিতা পাই বা কোনো কিছু আমাদের পক্ষে সম্ভব হয়, তাহলে হয়তো বা আমরা একটা সত্যিকার একটা পাবলিকেশনে, একটা হার্ড বুকে চলে যাব, হার্ড পাবলিকেশনে। তো এরকম একটা প্ল্যানের মধ্যে এখনো আছে। আর একটা হচ্ছে যে হঠাৎ করে মাঝখানে কেন, এটা অনেকের মনে হতে পারে যেহেতু অনেকেই আসলে এটাকে কন্টিনিউ করতে চাচ্ছে, তা আমরা কেন মাঝপথে বন্ধ করলাম। এটা আসলে মাঝপথ না, এটা অলরেডি আমাদের 3 থেকে 6 মাসের একটা প্ল্যান ছিল। সেটা আসলে পার হয়েও পার হয়ে গেল এই মাসেই। হ্যাঁ, তো কিছু প্রজেক্ট ছিল স্মল স্কেলে, যেটা সুমনা বা শাওন, নূপুর, এরকম, বা সাগর অর্পিতা ওরা করেছে। তো এইগুলো সবগুলোর একটা আমরা ভাবছিলাম যে এক জায়গায় গিয়ে আমাদের একটা সামারাইজ করা দরকার, একটা জায়গায় গিয়ে পৌঁছে আমাদের আলাপ আলোচনাটাকে আর একটু কিভাবে দীর্ঘায়িত করা যায়। আমরা তো আসলে এটাতে এখানেই শেষ করতে চাচ্ছি না, আলাপটাকে আরো লম্বা করতে চাচ্ছি। এবং যারা আগ্রহী যে প্রজেক্টগুলোর ব্যাপারে, প্রজেক্টগুলো নিয়ে ভাবছে অনেকে যে এটাকে আসলে কন্টিনিউ করবে, স্পেশালি আমরা তো ভাবছি, পার্সোনালি আরো অনেকেই ভাবছে, তো তারা এটাকে কন্টিনিউ করতে পারে। এবং নট নেসেসারিলি এটা জিরো ওয়েস্ট ফুড আর্ট লাইক বৃত্তের আন্ডারেই হতে হবে, বা তারা যদি পার্সোনালি করতে চায় সেটাও করতে পারে, সেটা তাদের ব্যাপার। তো আমরা একটা এরকম একটা পরিকল্পনা আছে যে এটা কি করে আরো একটু মানে আরো দীর্ঘায়িত করা যায়। স্পেশালি তুমি দেখলা যে আমাদের প্রজেক্টটা তো অনেকদিন ধরে একটা ইনভেস্টিগেশন, এক ধরনের তোমার বলা যায় নেগোসিয়েশন নেচার, এবং এই যে তোমার পলিউশন, সেটার একটা খুব হেভি কেমিক্যালের পলিউশন, এটা কিন্তু নর্মাল পলিউশন না। এগুলোকে সমঝোতায় আনা, এবং এখন যেমন মানে আমরা অনেক বেশি একটা হ্যাপিনেসে পৌঁছে গেছি, বিকজ শীতের টাইমটায় একটু বাতাসটা অন্যদিকে চলে যায়। সো আমরা ছাদ বাগানটাকে খুব ভালো করে করতে পারছি, এবং আমরা নিচের বাগানটা আবার শুরু করেছি আসলে শীতের সবজি দিয়ে। তো এই এখন আমাদের অনেক প্রায় কয়েকশো টমেটো গাছে ধরে আছে, হ্যাঁ, প্রায় শখানেক বেগুন গাছে ধরে আছে। তো এগুলো আমরা ভাবছি যে এটা তো আমরা এই 4 জন মানুষ, আমি, মাহবুব, নিগাম এবং ওর বউ। আর একটা কথা না বললে নয়, এই পুরো প্রজেক্টে শুধু মাহবুব আর আমার বললে ভুল হবে, এটার সাথে নিগাম জড়িত। নিগাম ছাড়া ও আর ওর বউ, আমাদের ওর ফ্যামিলি, ওর বাবুটা হয়েছে আমাদের এই প্যান্ডামিকের সময়, একদম মার্চের 21 তারিখ। সো এই আমাদের 5 জনের একটা বলা যায় যে বাড়ি এটা হলো। এবং এই নিগামের আসলে সাংঘাতিক একটা কন্ট্রিবিউশন এটার পিছনে আছে। বাবুবার নিগামের যে পরিশ্রম, এবং আমিও লেগে গেছি অনেক সময় এই সব মাটিগুলোকে আমাদের, যেহেতু তুমি জানো যে আমাদের অনেক ছাদ অনেক উঁচুতে, এগুলোকে তোলা, এগুলোকে বানানো, এগুলো সব নিজেদের করতে হয়েছে, যেহেতু আমরা বাইরে থেকে লোক নিতে পারিনি। সো এখন আসলে আমরা মানে অনেকটা রেজাল্ট দেখছি যে কি করে ফলগুলো আসছে, এবং এটা আমাদেরকে অনেক হ্যাপি করছে যে আমরা এখন কিছু কিছু করে ডিস্ট্রিবিউট করা অলরেডি আবার শুরু করেছি। তো এই জায়গাগুলো তো আছেই। আর আমরা চাচ্ছি যে, আমরা আসলে ভাবছি যে এটা মানে দীর্ঘমেয়াদী একটা প্রজেক্টের দিকে যাচ্ছি, এবং পরবর্তীতে এটা তো নেক্সট ইয়ারে হয়তো বা আমাদের এই পরিশ্রমগুলো আর হবে না, এবং অনেক সহজে আমরা বিষয়টাকে ধাতস্থ করতে পারবো। আর আরেকটা হচ্ছে যে আমরা ফুড আর্ট নিয়ে আসলে আরো আগাতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বাবু ব্যাক করো, মিট করো। সরি, আমরা পাশাপাশি, সরি, পাশাপাশি আচ্ছা, লিপি মিছিল না কে মিছিল? আচ্ছা, শোনা যাচ্ছে আমাকে? শোনা যাচ্ছে, বলো। আচ্ছা, একটা জিনিস যেটা হচ্ছে আমরা সবসময় বলি যে মানে আর্টের ক্ষেত্রে বা এডুকেশনের ক্ষেত্রে একটা কমপ্লেইন সবসময় দিই আমরা নিজেদেরকে, যেটা হচ্ছে পোস্ট কলোনিয়াল এডুকেশন সিস্টেম বা ইউরোসেন্ট্রিক ভাবনা, ইউরোপিয়ান ইনফ্লুয়েন্স বা ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স, এগুলো অনেক ধরনের বিষয় থাকে। কিন্তু আমরা কিছু প্রজেক্ট মানে জীবনের শুরু থেকেই করে আসছি, যেগুলো আসলে মানে এডুকেশনের আরেকটা লেয়ার, যে আমরা যে আর্ট এডুকেশন করি যে মেথোডোলজিতে, তো সেইটার থেকে একেবারে ডিফারেন্ট লেভেলের কিছু প্র্যাকটিস হয়। তো সেটা যেরকম একটা অপশন আছে যে
এডুকেশন আরেকভাবেও নেওয়া যেতে পারে। আরেকটা অপশন, আরেকটা যেটা আমরা মিস করছিলাম, যেটা এই প্রজেক্টটা করতে করতে গিয়ে আমরা যেটা ফেল করলাম, আমরা যে একটা প্রজেক্ট করি, তুমি জানো যে ওই এথনিক কমিউনিটি বা একটা মানে মানে এই যে মানে খুব রিমোট এরিয়ায় কাজ করি, যেটার মধ্যে একটা ফিস্ট করি যেখানে ওরা ইন্ডিজিনাস খাবারগুলো ওরা তৈরি করে এবং আমরা সবাই মিলে খাই। তো আমাদের এখন ফুডের এই টোটাল এই সময়টার মধ্যে দেখছিলাম ফেসবুক বা আদার সোশ্যাল মিডিয়ায় যে ফুডের ব্যাপারটা কন্ট্রোল বাই এমনি, তো যেমন লাইব্রেরি বা নলেজ এগুলো তো অ্যাকচুয়ালি চলে যাচ্ছে ইউটিউব আর গুগলের হাতে। আমরা নলেজ গেইন বা শেয়ারিংটা চলে যাচ্ছে ইউটিউব বা মানে এর মাধ্যমে আমরা নিচ্ছি। অ্যাট দ্য সেম টাইম ফুডের যে রেসিপি গুলো বা ফুডের যে ডিজাইনটা ডেভেলপ করতেছে সেটা আসলে ইউটিউব থেকে। আর সেই ইউটিউব থেকে যারা ফুডটাকে স্টাবলিশ করছে তারা নিজেদের মতন একটা ইন্টারপ্রেট করে করছে, যেটার সাথে আসলে মানে রুট লেভেলের যে রেসিপি তার সাথে কতটুকু সম্পর্ক আছে অনেক সময় মনে হয় যে নাই, আবার অনেক সময় মনে হয় যে আছে, অনেক সময় কিছুতে কিছু আছে কিছু নাই। তো আমরা একটা রেসিপি বুকের কথা ভাবতেছি, ইটস মোর লাইক ইটস নট এ রেসিপি বুক, ইটস লাইক আর্ট বুক। যদি আমরা ফুডকে আর্টে কনভার্ট করতে যাই বা অন্যভাবে দেখতে যাই, আমরা যদি বিলিভ করি ওই জায়গায়, তো এইটার একটা জিনিস করতে যাচ্ছি যেটা হচ্ছে আমরা একটা ট্যুরে মানে একটা ট্যুর বা একটা রিসার্চ টিমের মতন, যারা হচ্ছে ওই কিছু খাবার এক্সপেরিয়েন্স করবে বিভিন্ন খুব রুট লেভেলের প্লেসে যে, আর সেগুলো রেসিপি কালেক্ট করবে, মানে মানে ওরাল অর প্র্যাকটিক্যাল যেই মেটেরিয়ালস গুলো সেটা দিয়ে আমরা একটা আরেকটা ফরম্যাটে যেতে, ইট কুড বি ইবুক আর এটা মানে মানে বই হতে পারে। তো এইগুলো কিছু আসলে মাথার মধ্যে আমাদের কাজ করতেছে, যে আর্ট প্র্যাকটিসের যে অ্যাটিটিউডের যে ব্যাপারটা, আর এই অ্যাটিটিউড গুলো অনেক বেশি তোমার ওনারশিপের চাইতে অনেক বেশি তোমার পার্টিসিপেটরি হওয়া, এবং এটার মধ্যে অনেক বেশি এঙ্গেজ হওয়া, এবং সেই এঙ্গেজের মধ্যে যে একটা মেডিটেটিভ একটা অ্যাটিটিউড ডেভেলপ করবে, একটা কনসেন্ট্রেশন যে বিষয়গুলো হয় যে ওই টাইমের সাথে এবং প্রিপারেশনের মধ্য দিয়ে। তো এই জায়গাটায় একটা প্র্যাকটিস আমরা হয়তো বা গ্যালারি লেভেলেও হতে পারে, এবং গ্রামে হোয়াইট কিউব টিল মানে রিমোট এরিয়া ভিলেজ লেভেলে হতে পারে, এরকম একটা ভাবনা হয়তোবা আমরা প্র্যাকটিসে যেতে পারি। বাহ, এটা নিয়ে আমরা ডেফিনেটলি আরো কথা বলবো ফোনে, এখন আমরা এখনো রিমোট, তো এই নিয়েই আমার মনে হয় আমাদের কোনো প্রশ্ন নেই কারোর। তো এইভাবেই তাহলে আমরা আজকে শেষ করতে চলেছি আজকের অনুষ্ঠান। তো মেহবুব, লিপি, থ্যাংক ইউ। এবার সাগরকে আমি হ্যান্ড ওভার করছি। সাগর, তুমি তাহলে এটা র্যাপ আপ করো বা লিপি র্যাপ আপ করে দাও। আমরা থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি এতগুলো ধৈর্য নিয়ে এতদিন ধরে 5টা এপিসোডকে নামালে। এই জন্য অনেক অনেক ধন্যবাদ বৃত্তের পক্ষ থেকে, আমাদের সমস্ত পার্টিসিপেটিং আর্টিস্টের পক্ষ থেকে, অর্গানাইজেশন, এভরিবডি ইজ থ্যাঙ্কফুল ফর ইউর লাইক কন্ট্রিবিউশন। আমি বোকাকে কখনোই থ্যাঙ্কস দেই না, কারণ ওইটা হচ্ছে ওর রেসপন্সিবিলিটি। এবং আমি ফিল করি যে বোকা সবসময় রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করবে, ওই একটা মানে রাইট পারসন আমরা পেয়ে গেছি, বা আমাদের সাথে আমরা বড় হচ্ছি একসাথে। তো আমার মনে হয় যে একটা খুব অসাধারণ একটা লেখা বের হবে, কারণ বোকার লেখার অ্যাটিটিউডটা খুব রিসার্চ বেস আর খুবই সিম্পল ভাবে লেখে, খুব মানে খুব একটা অর্গানিক প্রসেসের মধ্যে দিয়েও চলে যায়। আর আমরা এটা দুটো ল্যাঙ্গুয়েজে চিন্তা করব, বাংলা এবং ইংলিশ। দ্যাটস ট্রু। আর সব পার্টিসিপেন্ট যারা, তাদেরকে জাস্ট আমি বৃত্তের পক্ষ থেকে একটা বিরাট ধন্যবাদ দিই। সমস্ত আর্টিস্টকে, অর্গানাইজেশন, দুটো অর্গানাইজেশন আমাদের সঙ্গে কাজ করেছে, গীত্রি বাউলি এবং সন্তরণ, যারা তাদেরকে জাস্ট আমি তো সবাইকে মানে সকলকে ধন্যবাদ। এবং এর সাথে জড়িত আরো অনেক সহকারী অনেক আছেন, কমিউনিটির নানান লোকজন আছেন, তো যাদের কারোর সাথে আমাদের এখন দেখা হয়নি,
হয়তো ভবিষ্যতে হতে পারে যখন আমাদের এই প্যান্ডামিকের টাইমটা ওভার হয়ে যাবে। তো সবাইকে আসলে মানে এটা আসলে একটা সম্মিলিত প্রচেষ্টার একটা ব্যাপার, এটা কোনো একক কোনো কিছু না, এবং অনেক মানুষের আসলে কন্ট্রিবিউশন এটার সাথে জড়িত আছে। তো ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে বন্ধু বান্ধব, অনেক ধরনের অনেক কাহিনী, আসলে অনেক গল্প। তো সেই জায়গাটা থেকে সবাইকে নাম ধরে এক এক করে তো আমাদের ধন্যবাদ দেওয়া সম্ভব না। তো যাই হোক, আমরা চেষ্টা করব যে সবার কথা উল্লেখ করতে আমাদের যে বইটা হবে সেটাতে। আর এই তো, সাগর তাহলে শেষ করে দিতে পারো। হ্যাঁ, আমার মনে হয় দর্শক যারা আমাদের দেখছেন বা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের এই এপিসোডের মধ্যে দিয়ে জিরো ওয়েস্ট ফুড আর্টের আমাদের টক সেশন যে 5টা ছিল আজকে শেষ হলো। ধন্যবাদ বোকাদাকেও। আমরা মনে হয় আজকের এখানেই, সবাইকে ধন্যবাদ আবার।